আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। 36 আওয়ার্স মিশনে তোমাদের সবাই যেই জিনিসটা চাইতেছিলা, যাকে চাইতেছিলা, সে তোমাদের সামনে হাজির। তোমাদের ওয়ান এন্ড অনলি টেকনোলজি বয় পাভেল ভাইয়া হাজির তোমাদের আইসিটি ক্লাস নিতে। তো সবাই টেকনোলজিয়া বুলেট বয় পাভেল ভাই হাজির তোমাদের সামনে। তো সবাই দ্রুত ক্লাসটা জয়েন করবো আগে, তারপরে ক্লাসটা শেয়ার করো। যতক্ষণ না আজকের ক্লাসে 1K হবে আমার মুখ দিয়ে একটা কথা বেরোতো না। আগে 1K হবে, তারপরে আমি কথা বলা শুরু করবো। মানে সব নষ্ট মনে হয় ক্লাস টাইমে এসে জয়েন হয়। আচ্ছা, তার আগে আচ্ছা দেখি আগে কতজন জয়েন হয়েছে, তারপরে তবে একটা রিকোয়েস্ট, ক্লাস শেয়ার করার সময় দয়া করে ভাই আমার ইনবক্সে দিস না ভাই, দয়া করে ক্লাস শেয়ার আমার ইনবক্সে দিস না ভাই। আমি ক্লাসে আইসে ভাই, আমার ইনবক্সে দরকার নেই ভাই। আচ্ছা, তো সবাই ক্লাসটাতে জয়েন করো, তারপর আমি আস্তে আস্তে কথা বলা শুরু করতেছি। আমাদের 36 আওয়ার্স মিশনে ক্লাস দেখি তো সব কিছু ওকে, অল ওকে কিনা দেখি, একটা মিনিট। সবাই কয়জন আসতে আগে আমি দেখবো না, আসতে ভালো জন। তারপর দাঁড়াও একটা কাজ করে নিই, তারপরে আসল কিছু করতেছি। হামজা ভাই ওই যে আইসিটি সেভিউর গ্রুপটাতে দিয়ে দিন তো। না আইসিটি সেভিউর যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছেন, আপনি কবে রিমুভ করছেন? আমি যদি আসেন মিয়া আপনার আমি রিমুভ করতে পারছি ওইগুলো, ওইটার কি আর গ্রুপ আছে? আইসিটি সেভিউর রিসেন্ট যে গ্রুপটা খুললাম। হৃদয় ভাইয়া, হৃদয় ভাইয়া ক্লাসে শেয়ার করে দাও তো ভাইয়া। বনি ভাই ক্লাসটা চ্যানেলে দেন, চ্যানেলে। আচ্ছা, আমার কাজ যতটুকু ডান। এখন থেকে শুরু হইতেছে তোমাদের কাজ। তার আগে সংক্ষেপে আমার পরিচয় দিয়ে দিই। আমি ভাইয়া তোমাদের এমডি জিয়াউল হক ভুইয়ান পাভেল ভাইয়া তোমাদের আজকে আইসিটি ক্লাস দিব। আর এতটুকু গ্যারান্টি দিতে পারি, আজকের আইসিটি ক্লাস যারা করবে আইসিটিতে তাদের আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। কসম করে বলতেছি ভাই, যারা আজকে শেষ পর্যন্ত থাকবে আইসিটির আর কোনো ভয় থাকবে না। তো চলো, তোমরা তো সবাই জানো যে আমাদের 36 আওয়ার্স মিশনে ক্লাসটা যারা শেয়ার করবে এবং মেনশন করবে তারা কিন্তু পেয়ে যাবে আমাদের 36টা সাজেশন বুক, 36টা টি শার্ট, 36টা ক্রেস্ট, সরি 18টা ক্রেস্ট, 18টা বাড়াই দিয়েছিলাম, সাথে 3600 টাকা নগদ উপহার। তো সবাই ক্লাসটা শেয়ার করো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যত মেসেঞ্জার আছে, যত ফ্রেন্ড আছে, সবার টাইম লাইনে, সব জায়গায় শেয়ার চাই। 1 মিনিট সময় দিলাম, জাস্ট 1 মিনিট 2 মিনিট দিলাম। 2 মিনিট 8টা 12 বাজে, ঠিক 8টা 14 পর্যন্ত সবাই ক্লাসটা শেয়ার করো। 8টা 14 পর্যন্ত ক্লাস শেয়ার। ভাই আমি জানি না ভাই, এত কষ্ট করে ক্লাস নিতেছি, রঙে ক্লাস নিতে আসছি। শেয়ার ভাইয়া, প্লিজ। তার আগে আমি দেখাই, হামজা ভাই সাজেশনটা দিছেন। তার আগে আমি বলে দেই, আজকের ক্লাসে আমি তোমাদেরকে 3টা স্টেপে ফলো করব। প্রত্যেকটা অধ্যায়ের 3টা স্টেপে আমি আগাবো। প্রথম স্টেপ, ওই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো আছে, ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে কোন বোর্ডে কয়টা প্রশ্ন আসছে, এই জিনিসগুলো দেখব। 2 নাম্বার স্টেপ, তুমি যদি এই অধ্যায়ে পাস করতে চাও তাহলে তোমার কি করতে হবে। আর 3 নাম্বার স্টেপ, এই অধ্যায়ের সৃজনশীল থেকে কোনগুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এরকম আমরা সৃজনশীল কয়েকটা প্র্যাকটিস করব। তো ঠিক আছে, এই 3টে স্টেপ আজকে আমরা ক্লাসে আগাবো। তার আগে সবার কাছে রিকোয়েস্ট, সবাই ক্লাসটা শেয়ার করবা এবং @highlight কমেন্ট করে
কমেন্টে লিখো ডান, কমেন্টে লিখো ডান। ক্লাসটা শেয়ার করার পর কমেন্টে লিখো ডান। দেখি ক্লাসটা শেয়ার করার পর কমেন্টে লিখো ডান, ক্লাসটা শেয়ার করার পর কমেন্টে লিখো ডান ডান ডান। দেখি কারা কারা ডান লিখছে একটু দেখি তো, কমেন্টে লিখো ডান। ক্লাস শেয়ার করার পর কমেন্টে ডান ডান ডান। দেখি কারা কারা শেয়ার ডান বলছে, শেয়ার ডান। নাম ধরে বলি, সাইমা আইসিটি বেশি পারি না। যাদের আইসিটি পারো না তোমাদের জন্য ভাই আজকে আইসিটি একদম কি বলবো মাখন চুম্মেশ্বরী ক্লাস হবে আজকে। আইসিটি চুম্মেশ্বরী ক্লাস ভাইয়া। আর এক মিনিট সময়ের মধ্যে, আর 1 মিনিট ভাইয়া। 490 কি 1000 কি হবে? 800 হবে? 800 স্টুডেন্ট হইতে পারে না? এটা হইলো? তুমি যত এইচএসসি রিলেটেড গ্রুপে আসো সব এইচএসসি রিলেটেড গ্রুপে শেয়ার দিয়ে দেও, ঠিক আছে? চলো আস্তে আস্তে আমরা ক্লাসে জয়েন করে যাই। সবাই ক্লাসটা শেয়ার করে দিও ভাইয়া। কারণ কি ক্লাস যারা শেয়ার করবে, কিভাবে? সাজেশন বুক, টি শার্ট আর ক্রেস্ট। সাজেশন বুক, টি শার্ট আর ক্রেস্ট। শুধু এখনের ক্লাস আর একটা ক্লাস বাকি, তারপরে আমরা জানতে পারবো কারা কারা আমাদের টি শার্ট প্লাস সাজেশন বুকগুলো পাবে, ঠিক আছে? তো চলো শুরু করে দেই। সরি ভাইয়া ভুলে আপনাকে শেয়ার করে দিছি। হেই রে ভাই আর কইস না রে ভাই, কষ্টে আছি। পোলা ভাই আমারও শেয়ার মারে রে ভাই। আচ্ছা শেয়ার ডান, সবার শেয়ার ডান। চলো শুরু করি। আচ্ছা ভাইয়া আজকের ক্লাসে, আচ্ছা এটা হচ্ছে আমাদের যেই 36 আওয়ার্স মিশন ছিল, 36 আওয়ার্স মিশন, 36 আওয়ার্স। এই আজানটা দিছে। আচ্ছা আজানটা দিতে তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার করো। হ্যাঁ ওই যে পেন ওইটা চিকনটা দিতে বললেন। ঠিক আছে শেয়ার ডান, সবার শেয়ার ডান। তো ভাই কয়টা শেয়ার হয়েছে একটু দেখি ভাই। ভাই ক্লাস করতাম না ভাই, বললাম শেয়ারই করলো না ভাই। মাত্র 600টা শেয়ার, মানে আমি এর মধ্যে নিজেই করছি 10টা শেয়ার। ক্লাসই করবো না, ক্লাসই নিব না আমি। আচ্ছা তো চলো, আচ্ছা এখানে হচ্ছে আমাদের যেই পেইড কোর্সগুলো চলতেছে আমাদের FRB 3.1, তো এই কোর্সগুলো আমরা হচ্ছে আস্তে ধীরে আরও সম্পর্কে জানবো। এই কোর্সগুলো সম্পর্কে আমাদের এখানে কম্বো কোর্স আছে, বাংলা ইংলিশ আইসিটির, দেন হচ্ছে সিঙ্গেল কোর্স আছে। এগুলো আমরা আস্তে ধীরে আরও জানবো, এর আগে আমরা পড়ায় ঢুকে যাই, ঠিক আছে? পড়তে আমরা সব কিছু সম্পর্কে জানতে পারবো। আচ্ছা প্রথমে আমরা চ্যাপ্টার 1 দিয়ে শুরু করি। প্রথমেই চলো আমরা কি দিয়ে শুরু করবো? অধ্যায় 1। হামজা ভাই সাজেশনটা কি দিছেন? অধ্যায় 1 কিভাবে আনবো? অধ্যায় 1। এখন অধ্যায় 1 যদি তোমাকে পড়তে হয়, অধ্যায় 1-এর কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, সেই টপিকগুলো তোমাকে জানতে হবে। প্রথমে যদি বলি যে এই অধ্যায় 1 থেকে পাস করার জন্য তোমাকে কি জানতে হবে? ভাইয়া আইসিটিতে পাস করা খুবই সহজ, খুবই সহজ ভাই। তোমাকে 5টা সৃজনশীল শুধু লিখতে হবে, 5টা সৃজনশীল তুমি চাইলে অনায়াসে লিখে ফেলতে পারো। আর অধ্যায় 1 থেকে সৃজনশীলের ক্ষেত্রে
কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো থেকে প্রত্যেকটা বছর প্রশ্ন আসেই। তো প্রথমে যদি বলি অধ্যায় 1 থেকে তোমাকে ভালো করে একদম পড়তে হবে কি VR, ভার্চুয়াল রিয়েলিটি। দেন 2 নাম্বার কি পড়তে হবে ক্রায়োসার্জারি। কি পড়তে হবে ক্রায়োসার্জারি, এটা আমরা সবাই জানি ক্রায়োসার্জারি। 3 নাম্বারে তুমি যদি পাস করতে চাও তোমার কি পড়তে হবে রোবোটিক্স প্লাস AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 3টা গেল। আর কি পড়তে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োইনফরমেটিক্স আর 5 নাম্বারে বায়োমেট্রিক্স। তুমি যদি অধ্যায় 1 পড়ো তোমাকে এই টপিকগুলা একদম ভালো করে এই টপিকের প্রত্যেকটা কালো অক্ষর তোমার মাথায় থাকতে হবে। কি বললাম ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি, রোবোটিক্স প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দুইটা কিন্তু আলাদা আলাদা। রোবোটিক্স প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োইনফরমেটিক্স। ভাইয়া দুইটা টপিক আলাদা তবে রিলেটেড, তবে পার্থক্য অনেক আছে। দেন বায়োমেট্রিক্স। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? আমি ভাই সাজেশন কি দিছেন? কই একটা স্ক্রিনশট নিয়ে রাখছো? ভাইয়া ক্লাস যারা এখনো শেয়ার করো নাই, কি যে বলবো রে ভাই, ক্লাস এখনো তোমরা শেয়ার করলা না ভাই, খুবই কষ্ট রে ভাই, খুবই কষ্ট। শেয়ার করলা না ক্লাসটা, খুবই কষ্ট। 1K শেয়ার করতে পারলা না, 600টা শেয়ার, এখনো 700টা শেয়ার। ছি, লজ্জা। আচ্ছা চলো প্রথমে আমরা চ্যাপ্টার 1 এর একটা সৃজনশীল দেখি, তারপর আমরা চ্যাপ্টার 1 এর সাজেশন দেখবো যে কোন টপিকগুলো আসে। একটা সৃজনশীল দেখি, সহজ একটা সৃজনশীল, পানির লাহান সহজ। কারা উত্তর করতে পারবা দেখি তো, দিছেন? আচ্ছা সাজেশন কই মিনিমাইজ করে কাটতে হবে কেন এটা? আচ্ছা তো খেয়াল করো এটা আচ্ছা আগে এটা দেখাই তারপরে। আচ্ছা চ্যাপ্টার 1 এর ক্ষেত্রে কি প্রশ্ন আসতে পারে এটা একটু দেখাই আমরা আগে। ভাইয়া খেয়াল করো চ্যাপ্টার 1 এর ক্ষেত্রে আমি যদি বলি প্রথমে টপিক 1 টাইপ 1 বিশ্বগ্রামের ধারণা, এটা থেকে রাজশাহী বোর্ড 23 সালে আসছিল, 16 সালে আসছে, 19 সালে আসছে। আচ্ছা দেন সিকিউ বা জ্ঞানমূলক প্রশ্নতে এটা থেকে ভাইয়া বরিশাল বোর্ড 23 শুধু আসছিল। মানে এই বিশ্বগ্রামের ধারণা থেকে প্রশ্ন খুবই কম আসে, খুবই কম আসে। আচ্ছা তারপরে খেয়াল করো তো ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স। ও মাই গড, প্রত্যেকটা বছর এমসিকিউতে ফাটাই ফেলে একদম। মিনিমাম একটা প্রশ্ন সিকিউতে আসেই, আসেই, সাথে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্ন আসেই। মানে তোমরাই দেখো যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদেরকে কেন বলছি এগুলো ইম্পর্টেন্ট। আমি প্রমাণ দিতেছি তোমাদেরকে যে ভাইয়া বলছে এটা ইম্পর্টেন্ট, আমি বলছি দেখি ইম্পর্টেন্ট না, প্রমাণ দেখাই দিব যে বোর্ডে এটা থেকে কত বছর, মানে প্রত্যেকটা বছর কিরকম প্রশ্ন আসে। খেয়াল করো ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, প্রত্যেকটা বছর ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড 17, রাজশাহী বোর্ড 23, তারপরে চট্টগ্রাম বোর্ড 23, বরিশাল বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23। তোমরাই দেখো এমসিকিউতে একটা সৃজনশীল মানে একটা এমসিকিউ মাস্ট আসে। সিকিউর জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নতে ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, তারপরে দেখো বরিশাল বোর্ড 23, যশোর বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23। আর কি লাগে দেখছো? শুধুমাত্র ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স থেকেই। তো সুন্দর মতো টপিকগুলো লিখে রাখো যে এগুলা মাস্ট
পড়া লাগবে। প্রয়োগ আর উচ্চতর দক্ষতা তো আছেই। দেন ক্রায়োসার্জারি আর ন্যানো প্রযুক্তি, মহাকাশ অভিযান তেমন ইম্পর্টেন্ট না, তবে ক্রায়োসার্জারি এবং ন্যানো প্রযুক্তি ভাই সিকিউ এমসিকিউ ফাটাই ফেলে খাস বাংলায় ফাটাই ফেলে। এইটা থেকে একটা এমসিকিউ মাস্ট আসে। কোন ধরনের এমসিকিউ আসে আমরা আলোচনা করব, তবে একটা এমসিকিউ আসে। দেন ঢাকা বোর্ডে তো বাবা রে বাবা, ওই কি রে প্রত্যেক বছর ভাই জ্ঞানমূলক কোনো ধরনের প্রশ্ন থাকেই, প্রত্যেক বছরই প্রসর ক্রায়োসার্জারি ন্যানো প্রযুক্তি থেকে। ও ভাই আর কি উচ্চতর দক্ষতামূলক আর প্রয়োগমূলকেও ঢাকা বোর্ড 23, বরিশাল বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23, যশোর বোর্ড 23, রাজশাহী বোর্ড 23। তোমরাই বলো এই টপিক কি বাদ দেওয়ার মতো? তো যারা যারা চ্যাপ্টার 1 পড়ো নাই ভাইয়া সুন্দর মতো লেগে যাও, সুন্দর মতো লেগে যাও, সুন্দর মতো লেগে যাও। তারপরে দেখো বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা বছর তোমাদের চোখের সামনেই আছে। তারপরে আইসিটির অর্থনৈতিক এবং নৈতিকতা প্রভাব, এটা থেকে একটু কম প্রশ্ন আসে, তবে আসে আমরা দেখব প্রশ্ন কেমনগুলো আসে। তবে তোমরা দেখো এই যে টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 দেখছো? তো এই তিনটা টাইপ কি কি একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তিনটা টাইপ কি কি। ঠিক আছে, এবার চলো আমরা সিকিউতে যাই। চলো বলছে বাংলাদেশের পোশাক তৈরির একটা প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটা কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করছে, যেখানে সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ করা সম্ভব হবে। কারখানাটা স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটা ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করে। ভাইয়া সৃজনশীল সলভ করার ক্ষেত্রে মানে আমি যদি বলি টেকনিক কি ফলো করবা জানো? প্রথমে দেখবা সৃজনশীলটার মধ্যে কি কি ওয়ার্ড আছে, কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো থেকে তুমি উত্তরগুলো বের করতে পারবা। প্রথম ওয়ার্ড যদি আমি বলি একটু খেয়াল করো তো ভাইয়া, যারা যারা আমার ক্লাস করছো, আমার ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সে চ্যাপ্টার 1 ক্লাস নিছি, আমার যে স্লাইড ছিল স্লাইড যখন আমি পড়াইছি তোমাদেরকে, আমি যখন একটা টপিক পড়াইছি আমি কিন্তু বলে দিছি যে এই জিনিসটা ভালো করে পড়ে ফেলো, কারণ প্রত্যেকটা বছর কোনো না কোনো বোর্ডে থাকে। যেমন ওয়ার্ডটা কি ছিল? অ্যাকচুয়েটর। তোমরা একটু মনে করে দেখো তো আমি বলছি কি না? অ্যাকচুয়েটর কোথায় থাকে বলে দিছিলাম, কিন্তু যদি এখন ভুলে যাও কানের নিচে এমন একটা দিব, খবর আছে। তারপর বাচ্চারা খেয়াল করেন, বলছে যে কারখানাটা স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ, কি পরিবেশ? কৃত্রিম সিমুলেটেড পরিবেশ। এই যে দুইটা পয়েন্ট যে আমি বের করলাম, দুইটা ওয়ার্ড বের করলাম, এই দুইটা ওয়ার্ড থেকে কিন্তু আমরা উত্তর অলরেডি জেনে গেছি কিনা বলো? দুইটা ওয়ার্ড থেকে জেনে গেছি না? আচ্ছা এখন খেয়াল করো তো, প্রথম বলছে ই লার্নিং কি, তারপরে বলছে কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো, তারপরে বলছে নকশা প্রণয়নে। দেখি ই লার্নিং কি বলো তো, কারা কারা পারো? ই লার্নিং কি বলো সহজ কথায়। আমরা জানি ই কমার্স, আমরা ই কমার্স শব্দ জানি, ই কমার্স শব্দ মানে কি? ইলেকট্রনিক কমার্স। ইমেইল জানি, ইমেইল জানি, ইমেইল কি? ইলেকট্রনিক মেইল। সেম ভাবে ই লার্নিং তাহলে কি হবে? ইলেকট্রনিক লার্নিং না? বলো তো ইলেকট্রনিক লার্নিং না? ভাই ইলেকট্রনিক লার্নিং কি? এই যে আমরা যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে শিক্ষাটা নেই, পাঠদান করি, মানে পড়ালেখা চালিয়ে যাই, এই জিনিসটাকে আমরা সহজ কথায় ই লার্নিং বলতে পারি। ঠিক আছে, আচ্ছা তারপর কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি। আচ্ছা এইটা আমি যতটুকু জানি শর্ট সিলেবাসে নাই, আমার যতটুকু মনে পড়ে, তবে বোর্ডে একটু দিছে থাকলেও থাকতে পারে, নট শিওর, বাট আমার যতটুকু মনে পড়ে নাই। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে বিশ্বগ্রাম শব্দটা আমরা জানি না। বিশ্বগ্রাম মানে কি? আমাদের ধরো চারপাশে যা কিছু আছে, আমাদের পুরো পৃথিবীটা যেটা বলি যে একটা কি নেটওয়ার্কের আওতাধীন, তো এইটা নিয়ে আমরা একটা বিশ্বগ্রাম মনে করি আর কি। আর এখানে কানেক্টিভিটি বলতে ভাইয়া আমাদের ইন্টারনেটটাকে বুঝাইছে। কানেক্টিভিটি বলতে কি বুঝাইছে? ইন্টারনেটকে বুঝাইছে। ভাইয়া মাত্র 750 জন ক্লাসে, একটু সবাই রিকোয়েস্ট জাস্ট ক্লাসের মধ্যে পাভেল ভাইয়ের পক্ষ থেকে আর রিকোয়েস্ট করতে পারি, জাস্ট একটা রিকোয়েস্ট,
সবাই যারা এখনো শেয়ার করো নাই, তোমার যত গ্রুপ আছে, তোমার যত ফ্রেন্ড আছে, সব জায়গায় প্লিজ রিকোয়েস্ট করতেছি ভাইয়া, রিকোয়েস্ট যদি 1000 হয়ে যায়, একটু সকলে এইচএসসি রিলেটেড গ্রুপ হোক, যত গ্রুপ হোক সকল গ্রুপে, ঠিক আছে, যত গ্রুপ হোক সকল গ্রুপে একটু শেয়ার করে দিও, একটু শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো আমরা আবার ক্লাসে ফিরে আসি, আচ্ছা, তো চলো আমরা দেখি যে এটার উত্তর কি হইতে পারে। এই যে ই লার্নিং কি ভাইয়া? ইলেকট্রনিক লার্নিং। বর্তমান সময়ে আমরা যে ঘরে বসে অনলাইনের মাধ্যমে যেই পদ্ধতিতে পড়ালেখা করি সেটাকে বলা হয় ই লার্নিং, সহজ কথায় আর কি। আচ্ছা, তারপর বিশ্বগ্রাম বা ভাইয়া বিশ্বগ্রাম কি বলছি, যে বিশ্বগ্রাম হলো বা গ্লোবাল ভিলেজ হলো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কি? যেখানে একটা পরিবেশ এবং সমাজ তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত হয়, মুখে বলে দিলাম আমি। আর এখানে কানেক্টিভিটি বলতে কি বোঝাইছে? কানেক্টিভিটি বলতে বোঝাইছে এই যে ইন্টারনেট। কানেক্টিভিটি বলতে কি বোঝাইছে? ইন্টারনেটটাকে বোঝানো হয়েছে, ইন্টারনেট। এই যে কানেক্টিভিটি বলতে ইন্টারনেটকে বুঝাইছে। তার মানে কি আমরা যে মানে পুরো পৃথিবীর সাথে যুক্ত আছি, কিসের মাধ্যমে যুক্ত আছি? ইন্টারনেটের মাধ্যমে যুক্ত আছি। তো এই জিনিসটাই তোমরা জাস্ট লিখবা ভাইয়া। সৃজনশীলের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যেটা উত্তর সেটা প্রথম 2-3 লাইনের মধ্যে লিখে দিবা। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে আমি যদি বলি পয়েন্ট। সৃজনশীল ভাইয়া তোমার গরুর গ ঘোড়ার গ প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক তুমি লিখো 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা। তোমার কি মনে হয় যে স্যার তুমি যদি খাতার মাঝখানে উত্তরটা লিখো, তোমার কি মনে হয় স্যার লাইন বাই লাইন উত্তরগুলো পড়ে? তোমার মনে হয় যে স্যার লাইন বাই লাইন উত্তর পড়ে? স্যার কিন্তু লাইন বাই লাইন উত্তর পড়ে না। স্যাররা কি করে? খাতাটা উল্টাবে, ক ঠিক আছে জ্ঞানমূলক প্রশ্নটা দেখছে, খতে তোমার যেটা বলছে এটা জাস্ট তোমাকে প্রথম 2 লাইনে লিখে দিতে হবে। যে এটা গরুর গর ক্ষেত্রে প্রয়োগমূলকের ক্ষেত্রে সেম, যে অমুকটার সাথে এটা মিলছে, প্রথম 2 লাইনের মধ্যে উত্তর। তারপরে তুমি এটা ব্যাখ্যা করো, সমস্যা নাই। ঘোড়ার গ সেম ভাবে প্রথম 2-3 লাইনের মধ্যে উত্তর, তারপরে এটা ব্যাখ্যা করবা। মনে রাখবা সৃজনশীলে যদি ভালো মার্কস পেতে চাও সবসময় প্রথম 2-3 লাইনে উত্তরটা লিখে তারপর তুমি ব্যাখ্যা করো। কারণ কোনো স্যার ভাইয়া, কোনো স্যার লাইন বাই লাইন উত্তর পড়ে না। স্যাররা কি করে? প্রথম জাস্ট 2-3 লাইন লিখবে যে তুমি সঠিক উত্তর দিছো কিনা। যদি সঠিক উত্তর থাকে তখন হচ্ছে স্যার একটু ভিতরের দিকে দেখে যে তোমার যুক্তি ঠিক আছে কিনা। এখন তুমি যদি উত্তরে দেখো ভিতরের দিকে, স্যার তো মানে কয়জনের খাতা দেখবে বলো? ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবা। তো এইটা যদি লিখো তো তুমি লিখে দিবা যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কি, এটার জন্য স্যার তোমাকে 1 মার্ক দিবে সৃজনশীলের ক্ষেত্রে। সাথে এই যে ইন্টারনেট কানেক্টিভিটি, যে ইন্টারনেট সংযোগ, এইটা যে তুমি লিখা এটার সাথে যে দুইটাকে এক করতে পারছো, এইটার জন্য স্যার তোমাকে 1 মার্ক দিবে। তাহলে তুমি এখানে অনুধাবনমূলকে 2 পাবা। বুঝা গেছে সৃজনশীলে মার্ক কিভাবে বন্টন হয়? ক্লিয়ার? আচ্ছা, তারপর এখানে এই প্রশ্নে কি বলছে একটু দেখি তো। আচ্ছা, নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটা ব্যাখ্যা করতে বলছে। ব্যবহৃত প্রযুক্তি, প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তি। আচ্ছা, প্রকৌশলীগণ এখানে কি ব্যবহার করছে? কৃত্রিম সিমুলেটেড পরিবেশ ব্যবহার করছে। বা কৃত্রিম সিমুলেটেড পরিবেশ কোনটা বলতো? দেখি বলতো, কৃত্রিম সিমুলেটেড পরিবেশ কোনটা? 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট 30 সেকেন্ড, 30 মিনিট 30 সেকেন্ড সময়ের মধ্যে সবাই বলো কৃত্রিম সিমুলেটেড পরিবেশ কোনটা? সবাই একটু বলো তো, কৃত্রিম সিমুলেটেড পরিবেশ কোনটা? একটু বলো দেখি, বলো 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 বাচ্চান, তাড়াতাড়ি বল। হেই পোলা পাইন, তাড়াতাড়ি উত্তর দাও, কমেন্টে কেন এত কথা বলো তোমরা? এরে ভাই, এখানে কে কোন বোর্ডের আমি জিগাইছি? মানে পোলা পাইন রে ভাই। এ ভাই তাড়াতাড়ি উত্তর দে রে ভাই। আচ্ছা, সবাই বলছো এটা হচ্ছে আমাদের কৃত্রিম সিমুলেটেড, মানে কি ভার্চুয়াল রিয়েলিটি, VR, ভার্চুয়াল রিয়েলিটি। তো তুমি সৃজনশীল যদি লিখো কিভাবে বলবা? যে নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। নিম্নতা ব্যাখ্যা করা হলো। দেন তুমি ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে এইটা লিখবা। এইটার জন্য ধরো প্রশ্ন তুমি এই যে এটা তো 3 মার্কস, এটা কয় মার্কসের? 3 মার্কস না? তো স্যার তোমাকে 3 মার্কস কিভাবে দিবে?
স্যার তোমাকে 3 মার্কস কিভাবে দিবে খেয়াল করো। প্রথমে তুমি কি করবা, বলবা যে নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। লিখছো না, এখানে পেয়ে গেছো 1 মার্ক। তুমি লিখছো, এখানেই স্যার তোমাকে 1 মার্ক দিয়ে দিছে, 1 মার্ক দিয়ে দিছে। তুমি যে লিখছো যে এই জিনিসটা, এই মালটা ভার্চুয়াল রিয়েলিটি বুঝাইছে, তুমি যে বলছো এটার জন্য স্যার তোমাকে 1 মার্ক দিয়ে দিছে। আচ্ছা, ভালো কথা। তারপরে লিখবা ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে, জিনিসটা কি, খায় নাকি মাথায় দেয়, এটা লিখবা। এখানে পেয়ে গেছে 1 মার্ক। তার মানে তুমি কাকে বলে, এই যে মালটা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটি, এটা বলছো 1 মার্ক, আর কাকে বলে এটা লিখছো, এটা 1 মার্ক। আর বাকি 1 মার্ক হচ্ছে তুমি যে এই যে মালটা কৃত্রিম সিমুলেটেড পরিবেশ, এটা যে ভার্চুয়াল রিয়েলিটির মানে কি কি ব্যবহার করা হয়, এটা সুবিধা কি অসুবিধা কি, এই যে নাম নানান তাই লিখে লিখছো খাতাটার মধ্যে, এটার জন্য তোমাকে স্যার দিবে 1 মার্ক। তো এই জন্য তুমি এখানে পাবা 3 মার্ক। বুঝা গেছে? আর আপনারা কি করেন, বিসমিল্লাহ যদি না পারেন সুন্দর মতো খাতাটা খুলেন, হে আল্লাহ তোমার নাম নিয়ে খাতাটা খুলিলাম। খোলার পর কি করবেন, প্রশ্নটা দেখবেন, হুবহু একদম ঠোরস্থ চোখ বন্ধ করে উদ্দীপকটা লেখা শুরু করে দেন। তারপর উদ্দীপক লিখে বলে দেন যে উদ্দীপকে বর্ণিত কৃত্রিম সিমুলেটেড পরিবেশটা কি জানি না, উত্তরে লিখে দেন। তারপর আবার উদ্দীপক লিখেন। তারপর উদ্দীপক লেখা শেষ হলে কি করবেন, মনের মাধুর্য মিশিয়ে যেইটা মন চায় এটা লিখে দেন। এই জন্যই পরীক্ষার হলে আপনারা পান ডাব্বা। বুঝা গেছে? সৃজনশীল আনসার করতে হবে কিভাবে, একটু বুদ্ধি খাটাইয়া। নামেই সৃজনশীল যেহেতু, তার মানে কি তোমার সৃজনশীলতাটা দেখাইতে হবে, বুঝা গেছে? তোমার শরীরের মধ্যে যে সৃজনশীলতাটা আছে এটা দেখাইতে হবে, বুঝছো? আচ্ছা, তো বুঝা গেছে যে 3 মার্ক কি হবে বাবা। আচ্ছা, তারপরে এখানে বলছে উদ্দীপকে উল্লিখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটা শ্রমবাজারের উপর কিরূপ প্রভাব ফেলে। আচ্ছা, এটা কয় মার্কের প্রশ্ন, এটা 4 মার্কের প্রশ্ন, এটা 4 মার্ক 4, এটা 4 মার্কের প্রশ্ন। আচ্ছা, এখানে খেয়াল করো, ব্যবহৃত প্রযুক্তিটা কি, ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে অ্যাকচুয়েটর। ব্যবহৃত প্রযুক্তিটা কি, অ্যাকচুয়েটর। তারপরে মানুষের সহায়তা ছাড়া, আমরা সবাই জানি উত্তর কি হবে, উত্তর কি হবে, রোবোটিক্স। উত্তর কি হবে, রোবোটিক্স। এখন তুমি যে লিখছো রোবোটিক্স, এটার জন্য 1 মার্ক। তারপরে রোবোটিক্স কাকে বলে, এটার জন্য 1 মার্ক। রোবোটিক্স লিখছো 1 মার্ক। রোবোটিক্স কাকে বলে, 1 মার্ক। দেন এই যে তোমাকে রোবোটিক্সের সাথে, মানে এই যে এখানে যে বলছে পোশাক শিল্পের বর্ণিত প্রযুক্তিটা শ্রমবাজারের উপর কি প্রভাব ফেলে, এই যে এদিকে তুমি ব্রেনটা খাটাইতেছো না যে রোবোটিক্সে আমাদের অনেক মানুষের চাকরি খেয়ে নিতে পারে, আবার এটার সুবিধাও আছে যে অল্প সময়ে অনেক কাজ করা যায়। তার মানে রোবোটিক্সে এটা যেমন ইতিবাচক প্রভাব আছে, নেতিবাচক প্রভাবও আছে। এই যে ব্রেন ঘাড়ায় যে আপনি লেখাটা লেখলেন, এটার জন্য আপনার স্যারে 1 মার্ক দিবে। কখনো 2 খুব কম দেয়। আমরা দেখবা ম্যাক্সিমামই আমাদের যখন আমরা কলেজে পড়ালেখা করছিলাম, আমাদের খাতা দেখাইতো আর কি, মানে তুমি যে পরীক্ষা দিচ্ছ পরীক্ষার খাতা দেখাইতো, ম্যাক্সিমামে সৃজনশীল 9 পাই। কেন 9 পাই, ওই যে এই ঘোরার গতে যাই সে 1 মার্ক কাটাই দেয়। তো এটাতে তুমি যদি অনেক ভালো লিখো, অনেক মানে সেই তুখোর, তাহলে তোমাকে 2 দিবে। আর নাইলে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যাররা 1 দেয় এটাতে। ঠিক আছে, তারা তো ওই যে ঘর থেকে আইনে নাম্বার দেওয়া লাগে, তো ওই জন্য স্যাররা এটাতে কম দেয় আর কি। বুঝি না স্যাররা নাম্বার দিলে কি সমস্যা হয়। আচ্ছা, আশা করি সৃজনশীল কিভাবে লিখতে হবে 1 নম্বর অধ্যায়ের এতটুকু বুঝছি। ক্লিয়ার? এই সৃজনশীলে কারো কোনো ভেজাল আছে? এই সৃজনশীলে কারো কোনো ভেজাল আছে? ও বাচ্চারা তাড়াতাড়ি একটু বলেন দেখি, এই সৃজনশীলে কারো কোনো ভেজাল আছে কিনা। আচ্ছা, এই যে খেয়াল করো, এখানে যে বলছিলাম ভার্চুয়াল রিয়েলিটি, এখানে যা যা আছে জাস্ট একটু নিজের মতো করে বানায় টানায় নিচ্ছে আর কি, যে ভার্চুয়াল রিয়েলিটিতে কি কি ব্যবহার করা হয়। এখানে হেড মাউন্টেড ডিসপ্লে আছে, তারপর যা যা আছে সব এখানে লেখা আছে। আচ্ছা, তারপরে কি ছিল, তারপরটা আমাদের ছিল কি রোবোটিক্স। তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, আমরা কিছু এমসিকিউ দেখি। তো এইখান থেকে এমসিকিউ দেখবো যে রোবট শব্দটা কোন শব্দ থেকে আসছে, রোবোটা, রোবোটা। এই যে রোবোটা, আর রোবোটা শব্দটার অর্থ কি, শ্রমিক। ঠিক আছে, তো এই যে খেয়াল করো, তো খেয়াল করো, আমি যে বললাম সারা তোমাকে কেন এটা 4 মার্কস দিবে, কিভাবে লিখছে একটু খেয়াল করো। উদ্দীপকে উল্লেখিত যে প্রযুক্তিটা, এটা হচ্ছে রোবোটিক্স, এটার জন্য তুমি দিবে 1 মার্ক, এটার জন্য তোমাকে দিবে 1 মার্ক।
তারপর তুমি যে এই যে মানুষের উদ্দীপকটা কেন রোবোটিক্স এটা লিখছো, তারপরে এই যে রোবোটিক্স কাকে বলে, রোবট কাকে বলে, যে রোবট কাকে বলে এইটা লিখছো। এই যে এতটুকুর জন্য ইলেকট্রনিক যন্ত্র, এই যে এতটুকুর জন্য স্যার তোমাকে দিবে 1 মার্ক। পাইয়া গেলা কত? 2। আর বাকি যে লাইনগুলা লিখবা, যে যা কিছু মিলে টিলে হাবি যাবে, আপনি হাবি যাবে আপনার মতন মিলাবেন, এটার জন্য স্যার আপনাকে দিবে কত? 2 বা 1। বুঝা গেছে সৃজনশীল? বুঝা গেছে? কিন্তু খুবই কষ্ট, তোমরা অনেকেই ক্লাসে শেয়ার দিলা না রে ভাই, অনেকেই দিলা না শেয়ার। এই কষ্ট কই রাখি, এই কষ্ট কই রাখি? যারা যারা এখনো @হাইলাইট কমেন্টটা করো না, একটু করে দিও @হাইলাইট, তাহলে তোমার অনেক ফ্রেন্ডের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। ঠিক আছে, চলো আমরা 2 নাম্বার সৃজনশীলে যাই। 2 নাম্বার সৃজনশীলে যাই। যারা সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? হ্যাঁ, সবাই বলছিল ক্লিয়ার। আচ্ছা চলো সামনের দিকে যাই। এখন আমরা দেখব 2 নাম্বার সৃজনশীলটা কি বলছে। সরাসরি বিমান চালনা না করেও প্রযুক্তির কল্যাণে মিস্টার এক্স একজন বৈমানিক। ও মাই গড, চিন্তা করো, এতে বিমান চালাইছে না, সে বিমান চালা নাই, তাও সে বৈমানিক। উফ, আমি প্রেম করি না, তাও আমি প্রেমিক, বুঝছো, এরকম আর কি। তো সে সরাসরি বিমান চালা নাই, সে কি করছে? প্রযুক্তির কল্যাণে মিস্টার এক্স একজন বৈমানিক। ভালো কথা, ভালো কথা, অনেক ভালো কথা, সে একজন বৈমানিক। আচ্ছা, বলতে কৃষি বিজ্ঞানী মিস্টার ওয়াই উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন। তার মানে এটা আরেকটা কাহিনী। বলছে পাট বীজ উদ্ভাবন করেন এবং সেগুলো চাষ করে কৃষকরা উপকৃত হয়। তিনি তার গবেষণা কর্মের ডেটাসমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তো এটা গেল আমার উদ্দীপক। আশা করি বুঝতে পারছো, বাংলায় লেখা আছে, হিন্দিতে কোনো কিছু লেখা নাই, বাংলায় লিখছে। ঠিক আছে। আচ্ছা, এখন বলছে নিউরাল নেট কি, অথবা আমি যদি বলি নিউরাল নেট, বা আমি এটাকে বলতে পারি নিউরাল নেটওয়ার্ক কি। নিউরাল নেটওয়ার্ক কি? আচ্ছা, দেখি তো আমার ফাইনাল রিভিশন ব্যাচের যেই স্টুডেন্টরা আসো, আমার ফাইনাল রিভিশন ব্যাচের যে স্টুডেন্টরা আসো, তোমরা বলতে পারো কি না যে নিউরাল নেটওয়ার্ক এই শব্দটা আমরা কোথায় পড়ছিলাম? কেউ বলতে পারবা? আমার ফাইনাল রিভিশন ব্যাচ 3.0 এবং বর্তমানে যে ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সটা চলতেছে, আমি চ্যাপ্টার 1-এ কিন্তু বলছিলাম একটা টপিক ছিল যেটার মধ্যে নিউরাল নেটওয়ার্ক একটা ওয়ার্ড আসছিল। এই নিউরাল নেটওয়ার্ক ওয়ার্ডটা কি জিনিস আমি ক্লাসে বলছিলাম। আচ্ছা, ফাইনাল রিভিশন ব্যাচ হয়তো অনেকেই জানো না, আমাদের পরীক্ষার আগে তোমাদের যে এইচএসসি জুনের 26 তারিখ পরীক্ষা, এই জুনের 26 তারিখ পরীক্ষার আগে তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ করে দেওয়ার জন্য আমাদের ফাইনাল রিভিশন 3.1 কোর্স বর্তমানে চলতেছে, যেখানে আমি ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সে আইসিটি চ্যাপ্টার 1-এর ক্লাস অলরেডি ডান। তো যারা এখনও ভর্তি হও নাই, আজকে রাত 12টা পর্যন্ত কিন্তু আমাদের 10% ডিসকাউন্ট চলতেছে। শুধু আইসিটি কোর্স 890 টাকা, কম্বো কোর্স 1240 সামথিং। তো যারা এখনো ভর্তি হও নাই, আজকে রাত 12টার মধ্যে ভর্তি হয়ে যাও। পরে ভাইয়া যতই রিকোয়েস্ট করো, ভাই একটু কমান, ভাই পারিবারিক সমস্যা, ভাই টাকা নাই, ভাই ভর্তি হইতে পারি না, ভাই কমান, সরি ব্রো, আর পসিবল হবে না, আজকে রাত 12টার পরে আর পসিবল হবে না। তো এখন দেখি এই নিউরাল নেটওয়ার্ক শব্দটা আমরা কোথায় দেখছিলাম বলো তো? এই নিউরাল নেটওয়ার্ক শব্দটা মনে করে দেখো তো, কই দেখছিলাম? কেউ বলতে পারবা? কেউ কি বলতে পারবা? তোমাদের কমেন্ট আমার কাছে খুবই দেরিতে আসতেছে, কারণ স্টুডেন্ট যেহেতু অনেক, এই জন্য হচ্ছে কমেন্ট খুবই দেরিতে আসতেছে, কমেন্ট খুবই দেরিতে আসতেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাবণী আক্তার বলছে। তারপরে দেখি তো, দেখি আরেকটু বাকিদের কমেন্ট দেখি। একজনের কমেন্ট পাইছি, সে বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি আগেরটা চলে গেছে ভাই, আমি আগেরটা বলি না, আমি বলছি নিউরাল নেটওয়ার্ক শব্দটা আমরা কই দেখছিলাম, নিউরাল নেটওয়ার্ক শব্দটা কই দেখছিলাম? কেউ বলতে পারতেছো না এখনো? জি বলছিলাম স্যার, ভুলে গেছি। কি বলছিলেন? মাশাআল্লাহ, ভুলবেনই তো, আপনাদের কাজই ভুলা। আচ্ছা, লাবণী আক্তার তুমি যে বলছো উত্তরটা ভুল, উত্তরটা ভুল। এটার জন্য উত্তর সঠিক, কিন্তু উত্তরটা ভুল। আমি বলছি আমি কই দেখাইছিলাম, আমি দেখাইছিলাম রোবোটিক্সের মধ্যে। রোবোটিক্সের মধ্যে নিউরাল নেটওয়ার্ক এই শব্দটা আমি তোমাদেরকে দেখাইছিলাম রোবোটিক্সের মধ্যে। রোবোটিক্সের মধ্যে, রোবোটিক্সের মধ্যে কোন জায়গায় দেখাইছিলাম?
বলছিলাম যে রোবটকে চালনা করার জন্য রোবটকে আমি যে কমান্ডগুলো দিব, কমান্ডগুলা আমি যে দেই, যেখানে দেই সেখানে হচ্ছে সেটাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। আর যেটা এক ধরনের কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এআই এর মতো, ঠিক আছে। তো এখন খেয়াল করতো নিউরাল নেটওয়ার্ক কাকে বলে। তাহলে আমরা যদি দেখি যে নিউরাল নেটওয়ার্ক একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে বুঝাইছে, যেখানে এটা এক ধরনের মেশিন লার্নিং প্রক্রিয়া। মেশিন লার্নিং প্রক্রিয়াগুলো কি, এগুলা বেশি ডিপে না যাই, তোমাদের এত মানে আইসিটি এত গভীরে যাই এত গভীরে যাই পড়তে হবে না, বেশি গভীরে যাওয়া ভালো না, ঠিক আছে। একটু কম গভীরে যাবেন তাহলে একটু সহজভাবে বুঝতে পারবেন। আচ্ছা, টোটোসা মুখস্থ ভাইয়া, যেগুলো বুঝতে পারতা না আইসিটির ক্ষেত্রে লাগা মুখস্থ, ক্লিয়ার। এর থেকে ভাই আর কি বলবো বলো, বাদ দেওয়া তো আর যাবে না, নিশ্চয়ই পড়তে হবে। আচ্ছা, তো খেয়াল করতো নিউরাল নেটওয়ার্ক বলতে সাধারণত আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি বুঝি, যেটা ব্যবহার করা হয় আমাদের রোবোটিক্সের মধ্যে, তো এখানে যা যা আছে একটু দেওয়া আছে, জাস্ট তোমরা দেখে রাখো যে নিউরাল নেটওয়ার্ক বলতে আমাদের কি বোঝায়, এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে খেয়াল করো তো, বলছে টপ টু ডাউন পদ্ধতি কাজ করার প্রযুক্তি কোনটা। এটা যদি না পারস রে ভাই, চ্যাপ্টার 1 পড়ার পর যদি এটা না পারস, খুবই বিপদ। মানে টপ টু ডাউন পদ্ধতি কোথায় ব্যবহার করা হয়, ন্যানো টেকনোলজিতে। কোথায়, ন্যানো টেকনোলজিতে। আচ্ছা, একটা জিনিস লিখো, যে এই যে টপ টু ডাউন বা টপ ডাউন, এই যে খেয়াল করো কোথায় ব্যবহার করা হয়, ন্যানো টেকনোলজিতে। কোথায়, ন্যানো টেকনোলজিতে। ভাই ন্যানো টেকনোলজি কয়টা পদ্ধতিতে ব্যবহার করা হয় মনে আছে তোমাদের? বলছিলাম কিন্তু ক্লাসে কিন্তু পড়াইছি। কয়টা পদ্ধতিতে বলো? আমাদের টপ ডাউন, আর এটা কি বটম আপ। বটম আপ। টপ ডাউন এখানে কি বলছে, টপ ডাউন মানে কি কমানো, তার মানে বড় থেকে ছোট, বৃহৎ থেকে ক্ষুদ্র, যেহেতু টপ ডাউন বলছে, টপ ডাউন মানে কি কমানো, তার মানে কি বৃহৎ থেকে ক্ষুদ্র। এখন খেয়াল করেন বটম আপ, ভাই আপ মানে কি আমরা জানি উপরে তোলা, তবে এটার ক্ষেত্রে মনে রাখবা যে বড়। আপ মানে উপরে তোলা আমরা জানি, বনি ভাই ইংলিশে পড়াইছে, আপ মানে উপরে তোলা। কি যে পড়াই ইংলিশ, তোমরা যে কেন আর ইংলিশ আর বাংলা ক্লাসগুলো করো, কি যে বলবো। তো খেয়াল করো বটম আপ, টপ ডাউন। ভাই বটম আপ এটা কি, এটা হচ্ছে ছোট ছোটগুলা একত্রিত, ক্ষুদ্রগুলো মিলিয়ে বৃহৎ জিনিস তৈরি করা, ক্ষুদ্র থেকে বৃহৎ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এটাই বলছে যে টপ টু ডাউন পদ্ধতিতে কাজ কি, ন্যানো টেকনোলজিতে। আচ্ছা, তো ক ডান। এখন খেয়াল করেন তো, এখানে বলছে যে মিস্টার উদ্দীপকের বিমান প্রশিক্ষণ প্রযুক্তি, এটা কি ভাই? বিমান না চালাইও উনি কি করছে, বৈমানিক হয়ে গেছে। তার মানে আমরা সবাই জানি এটা কি, ইটস ভার্চুয়াল রিয়েলিটি, VR, এটা VR। আচ্ছা, তারপরে ঘোড়ার ঘ বলছে মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে যে প্রযুক্তি সমূহ পয়েন্ট টু বি নোটেড, এখানে প্রযুক্তি সমূহ তার মানে কি এখানে একের অধিক প্রযুক্তি আছে। যেহেতু যদি একটা প্রযুক্তির কথা বলতো তাইলে এখানে বলতো যে মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে যে প্রযুক্তিটা সেটা নির্দেশিত হয়েছে সেটা ব্যাখ্যা করো। কিন্তু এখানে কি বলছে, যে এখানে বলছে প্রযুক্তি সমূহ, তার মানে কি বলছে এখানে একের অধিক প্রযুক্তি আছে। এই যে এই লাইনটার মধ্যে কি কি প্রযুক্তি আছে চলেন একটু বোর্ডের দিকে তাকাই। तो भाइयरा एवं बोनेरा, तुम लोग देख सकते हो इधर पर प्रजुक्ति बहुत प्रजुक्ति है, बट लेकिन इधर कौन कौन प्रजुक्ति है हम लोग चलो देखते हैं। इधर पर बोला कृषि विज्ञानी मिस्टर वाई बहुत उन्नत जात का
পাট বীজ উদ্ভাবন করেন এবং সেগুলো उस पाट बीज को चाष करके वो कृषकरा बहुत उपकृत हुई एटा देन इसके बाद मिस्टर वाई उन्होंने बोला তিনি তার গবেষণা কর্মের ডেটা সমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন। तो बच्चे लोग तुम लोग देख सकते हो इधर पर ये প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন बोला, প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন ये बोला। বাচ্চা লোক तुम लोग बोलो প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন কোন প্রযুক্তিটা, মানে কোন আমরা যদি বলি যে কোন টপিকটা ছিল আমাদের প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করি আমরা জীববিজ্ঞানের ডাটাগুলা, तुम लोग बोल सकते हो क्या, बोलो तो चलो আমি জানি तुम लोग ये उत्तर ये आंसर तुम लोग नहीं दे सकते, मेरे तुम्हारे ऊपर बहुत कॉन्फिडेंस हूँ। তাই এখানে সঠিক উত্তর কি, প্রথমটা যেটা বলছে প্রথমটা হচ্ছে উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন, কি করেন, উদ্ভাবন করেন। তার মানে এটা হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা আমাদের কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা তারপরে বলছে গবেষণা কর্মের জন্য, আচ্ছা এই জায়গায় একটু মুছি, তারপর কি বলছে যে গবেষণা কর্মের ডেটা সমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ, ভাইয়া প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ, প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ, তখন এটা কি, তখন এটা হয়ে যাবে বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স। তাহলে একটু খেয়াল করো তো, তাহলে একটু খেয়াল করো এখানে কি বলছে প্রযুক্তি সমূহ নির্দেশিত হয়েছে তারা একে অপরের পরিপূরক। এখন তোমার কাজ কি, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়ো ইনফরমেটিক্স যে একে অপরের পরিপূরক মানে কি এক, এভাবে আমরা বলি না, ধরো সাপোজ আমাদের বনি ভাই আর সাদিয়া ভাবি তারা কি, তারা একে অপরের পরিপূরক। কারণ কি, উনি যে কথা ধরো বনি ভাই খাইলে সাদিয়া ভাবি খায়, সাদিয়া ভাবি খাইলে বনি ভাই খায়, এরকম টাইপ আর কি। তো এখানেও আমাদের বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা আরেকটা ছাড়া চলতে পারে না, বুঝা গেছে। তার মানে তখন তুমি লিখবা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, বায়ো ইনফরমেটিক্স জিনিসটা কি, এগুলা একটু জাস্ট নিজের মতো করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি ছিল, যে জিনের পরিবর্তন ঘটিয়ে কোনো একটা জীবের জিনোমের পরিবর্তন ঘটিয়ে নতুন জীব যখন আমি আবিষ্কার করব ওইটা। আর বায়ো ইনফরমেটিক্স কি, জীববিজ্ঞান, প্রযুক্তি এবং পরিসংখ্যানের একটা সমন্বিত রূপ। এখন তোমার কাজ কি, এই দুইটার মধ্যে মিলন ঘটানো, মানে এই দুইটার মধ্যে একটা যা একটা পরিপূরক এটার প্রমাণ করা, ঠিক আছে। তো এই সৃজনশীল ডান, এই সৃজনশীল ডান, এই সৃজনশীল ডান 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 বলো কিনা, এই সৃজনশীল ডান, হ্যাঁ ভেরি গুড। যেমন যার কমেন্ট সবার আগে আমার চোখে পড়ছে নাবিলা ভুইয়ান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়ো ইনফরমেটিক্স দুইটাই উত্তর দিতে পারছো। আর কেউ কি বলছো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়ো ইনফরমেটিক্স, जेनेटिक इंजीनियरिंग होने के जे भाई हाँ तो हिंदी से बोलता है, हाँ मैं माझे माझे हिंदी बोलता हूँ। अच्छा ভাইয়া চিকন সিস্টেম বলেন, চিকন সিস্টেম কি যে করো না, এ তো চিকন সিস্টেম দিয়ে কী করবা, কে বলছে চিকন সিস্টেমের কথা, কি যে করো তোমরা, চিকন সিস্টেম বলবো। আচ্ছা সে যেহেতু বলছে একটা চিকন সিস্টেম লিখো, লিখো তো, একজন বলছে একটা চিকন সিস্টেম বলেন, ন বলি লিখো, লিখো একটা চিকন সিস্টেম লিখো। প্রথম চিকন সিস্টেম এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, এটা আগেও বলছি ক্লাসে, তাও আবার লিখো যাদের লেখা না থাকে, কারণ অনেকে নতুন আসো, লিখো চিকন সিস্টেম। প্রথম চিকন সিস্টেমটা কি, যখন তোমাকে বলবে যে নতুন জাত উদ্ভাবন, নতুন জাত উদ্ভাবন, কোনো নতুন জাত বা নতুন জীব যদি উদ্ভাবন বলে, এটা আমরা আগেও বলছি আমি, তাও লিখে রাখো, তখন আমরা কি দিব, এটা ইটস জেনেটিক, ইটস জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং,
আচ্ছা ভালো কথা। আর বায়ো ইনফরমেটিক্স জিনিসটা কি? বায়ো ইন, আচ্ছা একটু লেখাটা সুন্দর করে লিখি, বায়ো ইনফরমেটিক্স এটা কি ভাইয়া? যদি তোমাকে গবেষণা রিলেটেড কিছু বলে, গবেষণা, তারপরে হচ্ছে বানান ভুল লিখছি, আমি তো বলাবেন ভাই বানান পারে না, আসলে পারি না রে ভাই। গবেষণা রিলেটেড, তারপরে আমি যদি বলি ওই যে বললাম যে তথ্য, জীবের তথ্য সংরক্ষণ, জীবের তথ্য সংরক্ষণ, এগুলা যদি বলে, এগুলা কি ভাইয়া? তখন আমার এটা হয়ে যাবে বায়ো ইনফরমেটিক্স। আর নতুন জাত উদ্ভাবন এগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এ ভাই ঠিক আছে ভাই, একটু তাড়াতাড়ি ফার্স্ট যাইতে হবে, এখন আমরা এক অধ্যায়ে রয়ে গেছি। ঠিক আছে, ক্লিয়ার? তো চলো আমরা চ্যাপ্টার 2-এ যাই। আমরা এখন যাব চ্যাপ্টার 2-এ। আচ্ছা চ্যাপ্টার 3 এর আরেকটা সৃজনশীল আছে, চ্যাপ্টার 3 এর এখানে আরেকটা সৃজনশীল আছে, একটু জাস্ট আমরা দেখে তারপরে আগাই যাই। আচ্ছা ভার্চুয়াল রিয়েলিটি কি? আমরা সবাই জানি ভার্চুয়াল রিয়েলিটি কি। এটা কি? এটা কৃত্রিম বাস্তবতা। কৃত্রিম বাস্তবতা মানে বাস্তবের ন্যায়, বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় চেতনা সৃষ্টিকারী। ক্রায়োসার্জারিতে সূক্ষ্ম সূচযুক্ত নল ব্যবহার করা হয় কেন? কেন ব্যবহার করা হয়? ক্রায়োজেনিক এজেন্ট তোমার শরীরে ঢুকানোর জন্য। বুঝে গেছে সহজ বাংলা ভাষায়? কেন সূক্ষ্ম সূচযুক্ত নল ব্যবহার করা হয়? কেন সূক্ষ্ম সূচযুক্ত নল ব্যবহার করা হয়? ক্রায়োজেনিক এজেন্ট যেগুলো আছে, ক্রায়োজেনিক এজেন্ট যেগুলো আছে এগুলা তোমার শরীরে ঢুকানোর জন্য। বুঝে গেছে? আচ্ছা এখন এখানে আরেকটা সৃজনশীল আছে, মানে এমসিকিউ আছে। এই যে সূক্ষ্ম সূচযুক্ত নল, এটাকে কি বলে? এটা কি ইনজেকশন বলে? ইনসুলিন? এটা কি ইনসুলিন বলে? ওই যে আমরা যে ইনসুলিন দেই, এই ইনসুলিন বলে এটারে? না, ক্রায়োসার্জারিতে এটাকে বলে ক্রায়োপ্রোব। এটাকে বলে ক্রায়োপ্রোব, একটু লিখে রাখতে পারো, এমসিকিউতে আসে। ক্রায়োপ্রোব, এই যে সূক্ষ্ম সূচযুক্ত যে নলটা সেটাকে বলা হয় ক্রায়োপ্রোব। ক্রায়োপ্রোব এটা সৃজনশীলে আসতে পারে, সরি এমসিকিউতে আসতে পারে। আচ্ছা উদ্দীপকে নিহত শ্রমিক শনাক্তকরণের ব্যবহৃত প্রযুক্তি। আচ্ছা উদ্দীপকটা বলি, বলতে ক গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিসংযোগে নিহত শ্রমিকের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়েছে। ডিএনএ পরীক্ষা করা হয়েছে। আচ্ছা তাহলে শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটা কি হবে? ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটা কি? কই জান? ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটা কি? বায়োমেট্রিক্স। কি ভাইয়া? বায়োমেট্রিক্স। কি? বায়োমেট্রিক্স। ক্লিয়ার? শনাক্তকরণ প্রযুক্তিটা কি? বায়োমেট্রিক্স। আচ্ছা দেন বায়োমেট্রিক্স তোমরা একটু নিজেদের মতো বানায় লিখে দিবা। আর বলছে উদ্দীপকে রাকিবের আবিষ্কৃত যন্ত্রটিকে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা সম্ভব। আচ্ছা বলছে অগ্নিকাণ্ডের কথা, রাকিব এই অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এমন এক যন্ত্র আবিষ্কার করছে একসময় অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে সহায়তা করে। দেখি তো এটা কে কে বলতে পারো? এটা কে কে বলতে পারো? তারপরে আমরা কি করব? চ্যাপ্টার 2-এ যাব। এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি। উত্তর কি হবে? ইটস রোবোটিক্স ব্রো, ইটস রোবোটিক্স। কি হবে এটা? আমাদের রোবোটিক্স। কি হবে? রোবোটিক্স। ক্লিয়ার? আচ্ছা চলো আমরা চ্যাপ্টার, আচ্ছা এখানে আমি একটু বলে দিই, আমাদের যা অনেকেই জানো না, আমাদের আজকে রাত 12টা পর্যন্ত আমাদের সকল কোর্সে, আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 এর সকল কোর্সে 10% এক্সট্রা 10% ডিসকাউন্ট চলতেছে। যেমন আমাদের যে বাংলা ইংলিশ এবং আইসিটি কম্বো কোর্স, যেখানে আইসিটি আমি নিব, তারপরে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার নিবে জাহিদ ভাই, ফার্স্ট পেপার নিবে হচ্ছে হৃদয় ভাইয়া, আর ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই নিবে আমাদের বুনি ভাই। ওইটার কোর্স হচ্ছে ভাইয়া 1490 টাকা। তবে এক্সট্রা 10% ডিসকাউন্টে এখন চলতেছে সম্ভবত 1260 বা 40 এরকম একটা অ্যামাউন্টে। ঠিক আছে, বুঝা গেছে? আর তুমি যদি সিঙ্গেল কোর্স মানে শুধু আইসিটি কোর্স যদি আমার ক্লাস করে ভালো লেগে থাকে, আজকে ক্লাস করতেছো যদি ভালো লাগে, তাহলে শুধু আইসিটি কোর্স 890 টাকা পড়বে। দেন আমাদের মানবিকের যারা যারা আসো, তোমাদের গ্রুপের 4টা সাবজেক্ট, মানে তুমি তো ধরো তোমার যত সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট একসাথে তোমার মাত্র 1490 টাকা পড়বে।
তবে এক্সট্রা 10% ডিসকাউন্ট এখন চলতেছে আজকে রাত 12টা পর্যন্ত। আর সিঙ্গেল কোর্স শুধু তুমি যদি নিতে চাও তাহলে ওটা 750, তোমার 10% এক্সট্রা ডিসকাউন্ট দাও, ওই অ্যামাউন্টে তোমরা শুধুমাত্র আজকে রাত 12টা পর্যন্ত ভর্তি হতে পারবা। ভর্তি হইতে হলে আমাদের এমডি বনিয়ামিন পেজে মেসেজ দাও, এখনই মেসেজ দাও যারা যারা ভর্তি হতে চাও। আর তুমি যদি ভর্তি হতে চাও 01798454198 এটার মধ্যে বিকাশ, নগদ, রকেটে সেন্ড মানি করে ভর্তি হয়ে যেতে পারো। এছাড়া তুমি যদি পেমেন্ট করতে চাও 01782250994 এটার মধ্যে তুমি পেমেন্ট করে দিতে পারো। চলো এখন আমরা যাব চ্যাপ্টার 2 এর মধ্যে। ভাইয়া চ্যাপ্টার 2 শুরু করার আগে যারা শেয়ার করো নাই হতাশ, আমাদের কিন্তু টি শার্ট আজকে রাতের মধ্যে আমরা জেনে যাব কারা কারা টি শার্ট পাবে আজকে রাত বা কালকে সন্ধ্যা। যারা এখনো শেয়ার করো নাই লাগা শেয়ার যত গ্রুপে আসো ভাই সব জায়গায় শেয়ার করে দিবা, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। এখন আমরা দেখি চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে আমাদের কোনগুলা বেশি ইম্পর্টেন্ট দেখি। আচ্ছা এখন আমরা দেখব চ্যাপ্টার 2 দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলা, কোন কোন টপিকগুলা বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো তো ভাইয়া, খেয়াল করো ডেটা কমিউনিকেশন আর ব্যান্ডউইথ যেটা আছে, ডেটা কমিউনিকেশন আর ব্যান্ডউইথ, ডেটা কমিউনিকেশন এবং ব্যান্ডউইথ মানে আমি একদম অধ্যায়ের শুরুর যে টপিকটা, একদম শুরুর যে টপিক, দেন ব্যান্ডউইথ আমি যদি বলি ওই যে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্যান্ডউইথ কাকে বলে, এই যে টপিক আছে খেয়াল করো এটা থেকে প্রত্যেকটা বছরই আমার একটা এমসিকিউ আসে, প্রত্যেকটা বছর এমসিকিউ আসে। প্লাস প্রত্যেকটা বছর ঢাকা বোর্ড 23-এ আসছে, ঢাকা বোর্ড 18-তে আসছে, ঢাকা বোর্ড 17-তে আসছে, দেন চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে, যশোর বোর্ড 23-এ আসছে, বরিশাল বোর্ড 23-এ আসছে। দেখছো শুধুমাত্র শুরু থেকেই আমার একটা সৃজনশীল আসে, তার মানে আমাকে এই টপিকটাও ভালো করে পড়তে হবে। দেন ট্রান্সমিশন মোড, মিডিয়াম এবং মিডিয়া, ট্রান্সমিশন মোড, মিডিয়াম এবং মিডিয়া তিনটা কিন্তু আলাদা টপিক। ট্রান্সমিশন আচ্ছা লেখা কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। খেয়াল করো ট্রান্সমিশন মোড মানে কোন দিকে যায়, ট্রান্সমিশন মিডিয়াম কোন মাধ্যম দিয়ে যাবে, এবং ট্রান্সমিশন মিডিয়া, এই যে এই টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে তুমি দেখো তোমার চোখের সামনে প্রমাণ, প্রত্যেকটা বছর এমসিকিউ তো মাস্ট আসে, সিকিউ আসে, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আসে, সাথে প্রয়োগের উচ্চতর দক্ষতামূলক আসে। তুমি নিজেই দেখো, তাহলে তোমরাই বলো যে এই টপিকটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না। তোমরা তো অনেক সাজেশন দেখো, তোমাদের অনেক অনলাইনে যেহেতু আসো অনেকেই তোমাকে সাজেশন দিবে, কিন্তু শুধুমাত্র আমি একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আইসিডির ক্ষেত্রে আর কি, আইসিডির ক্ষেত্রে শুধুমাত্র আমি একদম তারা ভাত্রা বইটা নেই প্রমাণ সহ দেখাই দিতেছি যে কেন এই টপিকটা আমি ইম্পর্টেন্ট বলতেছি, ঠিক আছে। আচ্ছা তারপরে খেয়াল করতো ওয়্যারলেস মিডিয়া ভাই খেয়াল করো ওয়্যারলেস মিডিয়া মানে কি, ওই যে ইংলিশে লেখা আছে, বাংলায় তারবিহীন মাধ্যম যেগুলো আছে, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ওয়্যারলেস মিডিয়া প্রত্যেকটা বছর, এমনকি ভাইয়া খেয়াল করো প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে প্রত্যেকটা বছরই আসছে। রাজশাহী বোর্ড 23-এ আসছে, তারপরে হচ্ছে 19-এ যশোর বোর্ড 19-এ, তারপরে চট্টগ্রাম বোর্ড 23, দিনাজপুর বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23। দেখছো এই যে তারবিহীন মাধ্যম থেকে, তারবিহীন মাধ্যম আমাদের ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইম্যাক্স এগুলো থেকে দেখছো, তোমরাই দেখো প্রমাণ। তারপরে কি কি আছে, মোবাইল জেনারেশন এবং ইন্টারনেট। ভাইয়া এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা, এমসিকিউর জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। মোবাইল জেনারেশন ভাইয়া এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ সিকিউ বোথ। আচ্ছা তবে কম আসে, একটু কম আসে আর কি, মানে ধরো সকল বোর্ডে আসবে এমন না, যে কোনো একটা বোর্ডে আসতে পারে, বুঝা গেছে, মোবাইল জেনারেশন থেকে। তারপরে তার যুক্ত মিডিয়া এই যে খেয়াল করে এখানে দেওয়া আছে, তবে তার যুক্ত মিডিয়ার মধ্যে আমি যদি স্পেশালি বলি অপটিক্যাল ফাইবার, চোখ বন্ধ করে পড়ে ফেলবা। তারপর নেটওয়ার্ক টপোলজি, ক্লাউড কম্পিউটিং। ভাই
মানে জায়গা নাই আর বোর্ডে আসার। প্রত্যেকটা বোর্ডে প্রত্যেক বছর সৃজনশীল এমসিকিউ সব এটা থেকে আসেই, এই নেটওয়ার্কিং, টপোলজি, ক্লাউড কম্পিউটিং থেকে। তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এইটার, যে ভাইয়া এই টপিকগুলো আমরা পড়বো, একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেখা যায় না? দেখা যাবে, দাঁড়াও। এখন দেখা যাইতেছে, এখন দেখা যাইতেছে, এই যে নো, কি যে বলো, দেখা যায় না। আচ্ছা, আরেকটা কথা, আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সে কিন্তু এইচএসসি 26 ব্যাচ যারা আসো তোমরাও করতে পারবা, কারণ আমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাস আমরা পড়াইতেছি, প্লাস ক্লাসগুলো এইচএসসি 26 ব্যাচ পরীক্ষার আগ পর্যন্ত আমাদের গ্রুপে থাকবে। তো এইচএসসি 26 যারা আসো তোমরাও আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সে চোখ বন্ধ করে বিশ্বাস করে ভর্তি যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, এসএস ডান। জুম করেন একটু ভাই, আর কত জুম করব? কি যে বলো না তোমরা, এই যে নাও না, এভাবে করলে তো হবে না, এই যে এইভাবে এখান থেকেই দেখতে হবে, ঠিক আছে? চলো পড়ায় ফিরি। আচ্ছা, দেন আমরা চ্যাপ্টার 2 এর প্রথম এমসিকিউটা একটু দেখি। আইসিটি শিক্ষক ক্লাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিশন শেখাচ্ছেন। মনির আইসিটি স্যারের কাছে ব্লক আকারে সমান বিরতিতে, ভালো কথা, তে কি করছে? তে কইছে এই মনিরাটা কি কইছে? এই মনিরাটা কইছে যে স্যার আইসিটি স্যারের কাছে তে কইছে ব্লক আকারে সমান বিরতিতে ডাটা ট্রান্সমিশন সম্পর্কে জানতে চাইছে। মানে কি ব্লক আকারে সমান বিরতিতে? তার দরকার আছিল নি ব্লক আকারে কোনের? স্যার ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাইতে কইছিল, তে কইছে স্যার ব্লক আকারের সম্পর্কে কোন? তার দরকার ছিল বেশি বাকনা না? তোমাদের মধ্যে কিছু বাকনা আছে, দেখাল করো। স্যার কইতেছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিশনের কথা, তে মাঝখান দিয়া কইছে স্যার ব্লক আকারে সমান বিরতিতে ডাটা এটা বুঝান। আচ্ছা, ভালো কথা, তে কইছে, তার কথা তে কইছে। তারপরে তে কি কইছে যে সাত উফ কি যে নামটা আসলো, ও বনি ভাই, কার নামটা যে চলে আসলো, সৃজনশীল। এটা কিন্তু আমি ইচ্ছাকৃত দেই নাই, ইচ্ছাকৃতই দিয়েছি, ইচ্ছাকৃত দেই নাই ভাই। ভাই ভাই একটু আসেন তো, একটু এদিকে আসেন তো ভাই, ভাই একটু আপনি ভাই এই যে এই লাইনটা খালি একটু পড়ে শুনুন তো ভাই। ড্যাশ আলোর গতিতে, না না ভাই, নামটা বলেন ভাই। সাদিয়া আলোর গতিতে ভেটা ডেটা ভাই, ডেটা। ও ডেটা, ডেটা ট্রান্সমিট হয় এমন কেবল দিয়ে আমরা বাসায়। আচ্ছা ঠিক আছে, চলবো ভাই। মানে আমরা জানতাম যে বউরা নাকি জামাইয়ের নাম মুখস্থ মানে মুখে নেয় না, এখন দেখলাম বনি ভাই বউয়ের নামও মুখে নেয় না। ঠিক আছে ভাই, যাইতে পারেন, যাইতে পারেন ভাই। তো এখানে আমাদের যে ওয়ান অনলি দ্য ভাবি, সাদিয়া ভাবি, একদম সব গতিতে, একদম স্পিডে, আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয় এমন কেবল দিয়ে বাসায় ইন্টারনেট সংযোগ দিয়ে ইউটিউব দেখে। চিন্তা করছো? ইউটিউব, এমডি বনিয়ামিন পেজ, আমাদের যে এমডি বনিয়ামিন কিন্তু একটা চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেল আছে। তো এই যে এমডি বনিয়ামিন ইউটিউব চ্যানেল দেখে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন করলো, বেশি ভাগ না, ওভার ভাগ না। আচ্ছা, ভালো কথা। এখন খেয়াল করো তো, এখন খেয়াল করো, বলছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি জিনিস? ভাইয়া ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা কি জিনিস? চলো এখানে সুন্দর করে দেওয়া আছে যে কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানো এবং নেটওয়ার্ক চালানোর জন্য উপযুক্ত যে নেটওয়ার্কটা সেটাই হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এটা কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক? বুঝা গেছে? ক্লিয়ার? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা কি? ডাটা স্টোর, নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানো এবং নেটওয়ার্ক চালানোর যে উপযুক্ত নেটওয়ার্কটা সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। সহজ কথায় আমি যদি বলি, একদম সহজ কথায়, আমার কোনো একটা নেটওয়ার্ক যখন ক্রিয়েট হয়, তখন কোন নেটওয়ার্ক যখন ক্রিয়েট হয়, এখানে যে সার্ভারটা থাকে, এই সার্ভারটাকে বলা হয় আমাদের
ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলা হয় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আচ্ছা, তারপর কিছু খেয়াল করো তো, বলছে মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক ষড়ভুজাকৃতির হয়, ব্যাখ্যা করো। মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক ষড়ভুজাকৃতি হয়, ব্যাখ্যা করো। ভাইয়া ষড়ভুজাকৃতি কোনটা খেয়াল করো, এটা অনেকেই পারো না, আমি কনফিডেন্স 100% শিওর, 100% শিওর এটা অনেকেই পারো না, অনেকেই পারো না। খেয়াল করো মোবাইল ফোনের নেটওয়ার্ক কী কী হতে পারে, আমি যদি ধরি বর্গাকার হতে পারে, তারপরে হচ্ছে তোমার এই বৃত্ত হইতে পারে, আর ষড়ভুজাকৃতি হচ্ছে এই নেটওয়ার্কটা, ষড়ভুজাকৃতি হচ্ছে এটা। এখন মোবাইল ফোনের নেটওয়ার্ক কেন এইটা হয়ে থাকে, কেন এটা হয় একটু খেয়াল করো তো। যদি আমার নেটওয়ার্ক যদি এইটা হইতো বর্গাকার বা আয়তাকার যেটাই বলো, যদি হইতো, খেয়াল করো তো, একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কের মধ্যে দূরত্ব অনেক বেশি, একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কের মধ্যে দূরত্ব অনেক বেশি, একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কের দূরত্ব কি অনেক বেশি, যার কারণে এটা বর্গাকার হয় না। আচ্ছা, যদি বৃত্তাকার হইতো তখন দেখা যেত যে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্ক অনেক কাছে কাছে, মানে একদম অনেক বেশি নেটওয়ার্ক লাগতেছে, অনেক বেশি নেটওয়ার্ক লাগে, অনেক বেশি নেটওয়ার্ক লাগে, এই জন্য বৃত্তাকারও হয় না। একমাত্র ষড়ভুজাকৃতি হইলে দেখা যায় যে এদের মধ্যে কি কম নেটওয়ার্কে অধিক দূরত্ব কি করা যায়, কভার করা যায়। বুঝা গেছে? কম নেটওয়ার্কে অধিক দূরত্ব কি করা যায়, কভার করা যায়। ক্লিয়ার? তো এই জন্যই মোবাইল নেটওয়ার্কগুলো আমাদের ষড়ভুজাকৃতি হয়। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। বুঝা গেছে? বুঝা গেছে যে কেন ষড়ভুজাকৃতি হয়? বনি ভাই কি সত্যি বিবাহিত? না ভাইয়া, বনি ভাই বিবাহিত না। বনি ভাইয়ের বিয়ের বয়স হয়েছে, দেখি তো এই বাচ্চাটা দেখি তো। না না, বনি ভাই কিসের বিবাহিত? কে বলছে বনি ভাই বিবাহিত? কেউ বলছে বনি ভাই বিবাহিত? বলো তো, বলো বনি ভাই বিবাহিত বলো তো। মনি ভাই কি বিবাহিত? বলো। ভাই কি বিবাহিত? বলো। মনি ভাই বলো। না না, ঠিক আছে তো টাটা। বনি ভাই বিবাহিত? কে বলছে বনি ভাই বিবাহিত? আচ্ছা, আচ্ছা তো চলো এখন আমরা সৃজনশীলের দিকে যাই। বলছে সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত কেবলের গঠন বর্ণনা করো। আচ্ছা, ব্যবহৃত কেবলের গঠন বর্ণনা করতে বলছে। সে কি বলছে? সে বলছে যে আলোর গতিতে। কোন গতিতে? আলোর গতিতে। কোন গতিতে? আলোর গতি। কোন গতি? আলোর গতিতে। আলোর গতি। তো আলোর গতি মানে কি? আলোর গতিতে একমাত্র আমাদের অপটিক্যাল ফাইবার কি করে, ডেটা ট্রান্সমিশন করে থাকে। একদম পানি ভাষা ভাই, বলা শুয়ে গেছে ভাই। হাঁস কিনছো? হ্যাঁ, আচ্ছা তো এখানে খেয়াল করো তো, আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করে কোনটা করে থাকে? অপটিক্যাল ফাইবার। কি করে থাকে? অপটিক্যাল ফাইবার। কি করে থাকে? অপটিক্যাল ফাইবার। তো লিখবা, লিখার পর অপটিক্যাল ফাইবার নিয়ে এবার যত কাহিনী আছে, অপটিক্যাল ফাইবারের কয়টা অংশ দেখি তো, কে বলতে পারো? কারা কারা পড়ালেখা করেন একটু বলেন তো ভাইয়া, বলো বলো তো অপটিক্যাল ফাইবার কয়টা অংশ থাকে এবার বলেন। আমি কমেন্ট দেখি। এ ভাই আজবাজ উত্তর বাদ। এ ব্রো, নুসাইবা ইসলাম জান্নাতি। আচ্ছা এই রে ভাই, তোমাদের উত্তর কই? সঠিক উত্তর কই? অপটিক্যাল নেটওয়ার্কের আমাদের অপটিক্যাল ফাইবারের টোটাল অংশ হচ্ছে কয়টা? এটা মুছে দিই। অপটিক্যাল ফাইবারের টোটাল অংশ হচ্ছে ভাইয়া তিনটা। কি কি? কোর,
কোর, ক্ল্যাডিং আর জ্যাকেট। কোর, ক্ল্যাডিং আর জ্যাকেট, এই তিনটা পয়েন্ট এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা পয়েন্ট এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। কোর, কোর কি? একবারে যে ভিতরের যে অংশটা, এই ভিতরের অংশকে বলা হয় কোর। একবারে ভিতরের যে অংশটা সেটাকে বলা হয় কোর। আর যেটা কি দিয়ে? এটা হচ্ছে মাল্টি কম্পোনেন্ট কাঁচ, মাল্টি কম্পোনেন্ট কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি। তারপর হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিং ভাইয়া কেন্দ্রের অপটিক্যাল ফাইবারকে আচ্ছাদিত করার জন্য, মানে আমার যে কোর, এই কোরকে আচ্ছাদিত করার জন্য ক্ল্যাডিং ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ক্ল্যাডিং ব্যবহার করা হয়। বা এটার আরেকটা নাম হচ্ছে কেভলার। লিখে রাখো, এটা এমসিকিউতে আসতে পারে। ক্ল্যাডিং এর আরেকটা নাম কি? কেভলার। আর আরেকটা পয়েন্ট, এর প্রতিসরাঙ্ক কোরের চেয়ে কম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটির প্রতিসরাঙ্ক কম? কোনটির প্রতিসরাঙ্ক কম? ক্ল্যাডিং এর প্রতিসরাঙ্ক কোরের চেয়ে কম। ক্ল্যাডিং এর প্রতিসরাঙ্ক কোরের চেয়ে কম। তারপর জ্যাকেট। জ্যাকেট কি? ওই যে বাইরে যে আমার কালো একটা আবরণ থাকবে, ওইটাকে বলা হয় জ্যাকেট। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা হ্যাঁ, কোর, ক্ল্যাডিং আর জ্যাকেট এতক্ষণ আপনারা বলতেছেন, এতক্ষণে বলতেছেন। আচ্ছা ভালো কথা। তো এই যে যে পয়েন্টগুলো বললাম এগুলো একটু ভালো করে দেখবেন। আচ্ছা তারপর ভালো কথা, তারপর ঘোরার কথা বলছে, উদ্দীপকে উল্লেখিত ট্রান্সমিশন মেথড দুইটার মধ্যে কোনটার দক্ষতা বেশি? আচ্ছা গাণিতিকভাবে প্রমাণ। এই যে এমসিকিউটা, এই যে সৃজনশীলটা, এইটা অনেকেরই ভাই খবর করে দিবে, এইটা অনেকেরই খবর করে দিবে। দেখি এইটা কারা কারা পারবা, বলতে পারবা? দেখি তো বলো। উদ্দীপকে উল্লেখিত ট্রান্সমিশন মেথড দুইটার মধ্যে কোনটার দক্ষতা বেশি? এটা গাণিতিকভাবে দেখাইতে বলছে, গাণিতিকভাবে। তুমি যদি শুধু বলে দাও তোমাকে 1 মার্ক দিবে, তবে তোমাকে গাণিতিকভাবে বলতে হবে যে কোনটা। আচ্ছা এখানে দুইটা মেথড কি কি আছে আমরা দেখি। প্রথম যেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আর একটা আছে ব্লক বাই ব্লক। একটা আছে ব্লক আকারে আর আরেকটা হচ্ছে ক্যারেক্টার আকারে, আর আরেকটা হচ্ছে ক্যারেক্টার আকারে। ক্যারেক্টার আকারে যেটা ব্লক আকারে সেটা সিনক্রোনাস। সবাই এখন আমার দিকে, বোর্ডের দিকে মনোযোগ। বোর্ডের দিকে মনোযোগ, বোর্ডের দিকে মনোযোগ, খাতার দিকে পড়ে। সবাই কমেন্টও দেখা লাগবে না, বোর্ডের দিকে তাকাও, এটা ইম্পর্টেন্ট। খেয়াল করো যে এটা গত বছর আসছে, এই বছর কোনো না কোনো বোর্ডে চলে আসতে পারে। খেয়াল করো, ব্লক আকারে যেটা সেটা কি? সিনক্রোনাস। আমার লেখায় তো বাজে কেন ভাই? সেটা কি? সিনক্রোনাস। আর ক্যারেক্টার আকারে যেটা সেটা কি? এসিনক্রোনাস। সেটা কি? এসিনক্রোনাস। এখন কোনটার দক্ষতা বেশি? বাবা কোনটার দক্ষতা বেশি সেটা গাণিতিকভাবে দেখাইতে হবে। আচ্ছা ভালো কথা। তো চলো প্রথমে আমি যদি বলি সিনক্রোনাস। সিনক্রোনাস কি ব্লক আকারে না? তো সিনক্রোনাসের একটা ব্লকে 80 থেকে 132টা কি থাকতে পারে? বাইট থাকতে পারে। একটা ব্লকে 80 থেকে 132টা বাইট থাকতে পারে। তা আমি ধরে নিলাম সিনক্রোনাসের একটা ব্লকে কয়টা বাইট আছে? 80টা বাইট। জাস্ট ধরে নিলাম গাণিতিকভাবে দেখানোর জন্য। কয়টা বাইট আছে? 80 বাইট। কয় বাইট? 80 বাইট। এখন খেয়াল করো, যেহেতু সে ব্লক আকারে ডাটা ট্রান্সমিট করে, মনে করো আমি কি বলছি, বোর্ডের দিকে তাকাও, আমি কিন্তু আর বুঝাবো না, বলে দিয়েছি। ধরো এই ব্লকে 80 বাইট আছে। কয় বাইট আছে? 80 বাইট আছে। এইটার আবার আমি যদি বলি, এই যে এখানে একটা হেডার থাকবে, যেটা 2 বাইট, আর ওই মেসেজের শেষে একটা টেইলার থাকবে যেটা 2 বাইট। একটু খেয়াল করো তো, খেয়াল করো কি বলছি। সিনক্রোনাসে যখন আমি ডেটাটা পাঠাবো, এইটার 80 বাইট আমার একটা ব্লকে থাকে। এই ব্লকটার শুরুতে একটা হেডার থাকবে যেটার মধ্যে 2 বাইট, আর এই ব্লকটার শেষে একটা টেইলার থাকবে, মানে লেজ। আমি যদি বলি শুরুতে মাথা পিছনে লেজ, তো যে লেজ আছে ওইটা হচ্ছে 2 বাইট। তাহলে এখন বলো টোটাল কয় বাইট হইল? টোটাল কয় বাইট হইল?
টোটাল কয় বাইট হইল? টোটাল বাইট হলো 84টা। টোটাল কয় বাইট হইল? 84 বাইট। একটু বুঝো, 84 বাইট। আমার কি সিনক্রোনাস ব্লকে থাকতে পারে 80টা, আর মোট আছে 84টা। মোট আছে কয়টা? 84টা। তাহলে এটা দক্ষতা কি হবে? এখন আমি যদি সিনক্রোনাসের ক্ষেত্রে দক্ষতা লিখি, দক্ষতা মানে কি? দক্ষতা মানে হচ্ছে আমার ব্লকের মধ্যে কয়টা আছে? 80টা। তার মানে 80, আচ্ছা 84, এখানে আমি বাংলিশ লিখে ফেলছি, এখানে আমি ইয়েতে লিখি 84। তাহলে একটু খেয়াল করো তো, প্রথমে মোট কয়টা? 80টা। আর হেডার আর টেইলার সহ আমার টোটাল মোট কয়টা লাগতেছে? মোট লাগতেছে 84টা ইন্টু 100 যদি দাও, তোমার দেখবা আসবে 92 দশমিক সামথিং, ওয়েট 95.23 আসবে, 95.23%, 95.23%। এতটুকু ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে কি বলছি? খেয়াল করো, খেয়াল করো কি বললাম, যে সিনক্রোনাসের মধ্যে একটা ব্লকে আমি কতটা বাইট থাকতে পারে? 80 বাইট। আর সিনক্রোনাসের মধ্যে প্রথম আমার হেডার থাকতে হবে এবং শেষে টেইলার থাকতে হবে। হেডারের মধ্যে 2 বাইট, টেইলারের মধ্যে 2 বাইট। তাহলে টোটাল বাইট আমার কত হইল? 80 যোগ 2 যোগ 2, টোটাল 84 বাইট। যখন আমরা দক্ষতা সূত্র মানে কি? প্রাপ্ত ভাগ মোট। দক্ষতা সূত্র কি? প্রাপ্ত, মানে আমি পাইতেছি কয় বাইট? 80 বাইট। আমার মোট লাগতেছে কয় বাইট? 84 বাইট। তাহলে আমার দক্ষতা কত হলো? 95.23%। লাগাই দিন 95.23%। তাহলে এটা হচ্ছে আমার সিনক্রোনাসের দক্ষতা, সিনক্রোনাসের। তাহলে এসিনক্রোনাসের এখন দক্ষতাটা কি করব আমরা? এটা আমি মুছে দিলাম, এইটা মুছে দিলাম। আচ্ছা খেয়াল করো, আচ্ছা মুছেই দেই। আচ্ছা এখানে লিখি এসিনক্রোনাসের ক্ষেত্রে এখন আমরা কি করব? ভাইয়া এসিনক্রোনাস যেহেতু ক্যারেক্টার আকারে, এসিনক্রোনাস যেহেতু ক্যারেক্টার আকারে, তার মানে খেয়াল করতো 8 বাইট মানে কত ক্যারেক্টার? সরি 1 বাইট, 8 বাইট লিখছি কেন? 1 বাইট মানে কত ক্যারেক্টার? 8টা বিট। এই 8টা বিটের সাথে 1 বাইট মানে 8 বিট। তো যেহেতু সে ক্যারেক্টার আকারে মানে বা বিট বাই বিট আকারে যায়, খেয়াল করো এই প্রতি 8 বিটের সাথে এক্সট্রা করে আরো 3 বিট লাগে। কি বললাম? প্রতি 8 বিটের সাথে এক্সট্রা করে আরো 3 বিট লাগে। এই 3 বিট কি কি? খেয়াল করো, তোমাদের মনে আছে যখন আমরা যারা আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 3.0 স্টুডেন্ট আসো, একটু খেয়াল করো তো তোমরা, খেয়াল করো যখন আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পড়ছিলাম, মনে আছে বলছিলাম যে এটার মধ্যে কি লাগবে? আমার একটি স্টার্ট বিট লাগবে, মাঝে আমার কি থাকবে? ওই যে ক্যারেক্টারের জন্য 8 বিট, সাথে একটা স্টপ বিট লাগবে, আর আরেকটা থাকবে প্যারিটি বিট, এটাকে বলা হয় প্যারিটি বিট। এটা একটা এক্সট্রা বিট যেটা তোমার ডেটার মধ্যে কোনো তথ্য ভুল হয়েছে কিনা এটা খুঁজে বের করে। লিখে রাখো প্যারিটি বিট। অনেক সময় চলে আসে প্রশ্ন যদি কঠিন করে। প্যারিটি বিট কি? তোমার ডেটার মধ্যে কোনো তথ্য বা বিট ভুল হয়েছে কিনা এটা খুঁজে বের করে, তাহলে একটু ভাইয়ারা মনোযোগ দাও, বোর্ডের দিকে তাকাও, আমি সময় দিব লেখার জন্য। খেয়াল করো স্টার্ট বিট, 8 বিট আর স্টপ বিট। তাহলে আমার টোটাল এখানে কয় বিট লাগতেছে? 3 বিট লাগতেছে না? মানে এক্সট্রা 3 বিট লাগতেছে। এটুকু তো বুঝছো? আচ্ছা এখন খেয়াল করো, আমি দক্ষতা যাচাই করতেছি কয় বিট নিয়ে? 80 বাইট। 80 বাইট মানে কয় বিট? 80 বাইট মানে কয় বিট? আচ্ছা এতটুকু অংশ লিখো, সবাই একটু লিখো, আমি এটা মুছে দিব। এতটুকু অংশ লিখো, ভাই এতটুকু অংশ লিখো, তারপর আমরা সামনের দিকে যাই। নবিতা, হ্যাঁ রে ভাই, আসলেই ভাই কি করতাম বল ভাই, আমার হাতের লেখা খুবই বাজে রে ভাই, খুবই বাজে।
খুবই বাজে আমার হাতের লেখা ভাই, কি যে করবো রে ভাই। আচ্ছা এতটুকু অংশ লিখো, এতটুকু অংশ লিখো, এতটুকু অংশ লিখো। লেখা 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 শেষ হচ্ছে ভাই, তাড়াতাড়ি লিখ, তাড়াতাড়ি লিখ, আবার ইংলিশ ক্লাসও আছে ভাই। হে রে ভাই তাড়াতাড়ি লিখো। লিখছো? মুছে দিলাম, মুছে দিলাম। আচ্ছা এটুকু অংশ আমি মুছে দিলাম, আশা করি লেখা শেষ, নাইলে রেকর্ডের কাছ থেকে লিখে নিও। আচ্ছা এখন খেয়াল করো তো, এখন খেয়াল করো ভাইয়া, আমরা কয় বাইটের জন্য দক্ষতা যাচাই করছিলাম সিনক্রোনাসে? সিনক্রোনাসের মধ্যে কয় বাইটের জন্য? 80 বাইটের জন্য। কয় বাইট? 80 বাইট। কয় বাইট? 80 বাইট। 80 বাইট মানে কয় বিট? 80 বাইট মানে 80 ইন্টু 8 বিট, 8 8 64 মানে 640 বিট, টোটাল 640 বিট। এখন খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো। 8 বিটের জন্য এক্সট্রা লাগে 3 বিট, 8 বিটের জন্য এক্সট্রা লাগে 3 বিট, তাহলে 640 বিটের জন্য আমার এক্সট্রা কয় বিট লাগবে? 640 বিটের জন্য আমার এক্সট্রা কয় বিট লাগবে এটা আমাদের দেখতে হবে। খেয়াল করো, আমি চাইলে এভাবে করতে পারি, বোর্ড কই, খেয়াল করো 8 বিটের জন্য, 8 বিটের জন্য আমার অতিরিক্ত কয় বিট লাগে? 3 বিট। তাহলে 1 বিটের জন্য কয় বিট লাগবে অতিরিক্ত? 3/8। আর টোটাল 640 বিটের জন্য কয় বিট লাগবে? 640 বিটের জন্য 3/8 ইন্টু 640। তো তোমরা যদি ধরো ক্যালকুলেশন করো, উত্তর আসবে 240 বিট। কত বিট? 240 বিট। তার মানে এটা কিন্তু আমার এক্সট্রা অতিরিক্ত লাগতেছে, এটা কিন্তু আমার অতিরিক্ত লাগতেছে, অতিরিক্ত, এটা কিন্তু আমার অতিরিক্ত, এটা আমার অতিরিক্ত লাগতেছে। তাহলে মোট কয় বিট লাগতেছে? মোট কয় বিট লাগতেছে? 640 যোগ 240, মোট লাগতেছে তাহলে 880। তাহলে মোট বিট কয়টা লাগতেছে? মোট বিট লাগতেছে 640 যোগ 240 ইজ ইকুয়াল টু 880। মোট বিট লাগতেছে 640 যোগ 240, 880 বিট। এখন আমি যদি এটা দক্ষতা দেখি, কারণ গেছে আবার, এখন যদি আমি এটা দক্ষতা দেখি, খেয়াল করো তো, এখন যদি আমি দক্ষতা দেখি কি পাবো বলো? এখন যদি আমি এটার দক্ষতা দেখি তাহলে দেখো তো, এটার দক্ষতা কি পাবো? খেয়াল করো, মোট 880, মোট লিখবো আমি নিচে 880, আর আমার পাইতেছি কত? 640, প্রাপ্ত কত? 640, 640 ইন্টু 100% দাও, দেখবা আসবে 72.12%, 72.12%। তাহলে তোমরাই বলো দক্ষতা বেশি কার? সিনক্রোনাসের ছিল, সিনক্রোনাসের ছিল 95.23 সামথিং এরকম, আর এসিনক্রোনাসের ক্ষেত্রে দক্ষতা কত পাইলাম? 72.12%, সিনক্রোনাসে 95.23%। ভাইয়া এটা এইবার কোনো না কোনো বোর্ডে আসবে ইনশাআল্লাহ। তো এটা বুঝছোই একটু বলো, এটা বুঝছোই একটু বলো, এটা বুঝা গেছে? ভাইয়া বুঝা গেছে কিনা বলো 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 বলো।
হে ব্রো বলো কিনা বলো। এরে ভাই কিছু বুঝোস নাই তোমরা, এটা হইল, এটা হইল কোনো? আচ্ছা হ্যাঁ ক্যালকুলেশন ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে ব্রো, ক্যালকুলেশন ঠিক আছে। আচ্ছা তো চলো আমাদের একটা সৃজনশীল ডান, আমরা নেক্সট সৃজনশীলের দিকে যাই। এই যে এখানেই দেওয়া আছে, এই যে নাও এখানেই দেওয়া আছে, এটা থেকে আমি যেটা উত্তর বলছি ওইটা ওই হিসাবে করবো, এখানে অনেক হাবিজাবি দেওয়া আছে, এটা না দেখলেও হবে, এটা না দেখলেও হবে, আমি যেটা বলছি ওইটা করো, ঠিক আছে। এখানে হচ্ছে কিলো বাইট দিয়ে করা, এখানে কিলো বাইট, এখানে তো করা আছে কিলো বাইট দিয়ে, এটা একটু কঠিন, আমারটা দিয়ে করবো, আমি যে নিয়মিত দেখাইছি। এই যে দেখো একটা আসবে 95.24%, ঠিক আছে। আচ্ছা এখানে বলছে যে ভূপৃষ্ঠ থেকে 25 নটিক্যাল মাইল দূরে সাগরের মধ্যে 2 কিলোমিটার প্রস্থ ও 7 কিলোমিটার দৈর্ঘ্যের একটা দ্বীপকে ব্যবসায়িক জোন তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে, ভালো কথা। ওই দ্বীপের সমস্ত ব্যবসায়ীকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু ভূপৃষ্ঠের সাথে উক্ত নেটওয়ার্কটির সংযুক্তিতে ইএমআই প্রভাবমুক্ত ফিজিক্যাল মাধ্যমে অনেক কিছু বলা হয়েছে। আচ্ছা বাদ দেই, বলছে রুমিং কি বলো, বলছে রুমিং, বলছে রুমিং কি জিনিস ভাই, রুমিং কি? রুমিং হচ্ছে তুমি যখন একটা নেটওয়ার্কের বাইরে গিয়েও একটা নেটওয়ার্ক চালাতে পারবা তখন। ফর এক্সাম্পল খেয়াল করো, আমি সহজ উদাহরণ যদি দিই, ধরো তুমি গ্রামীণ সিম চালাও, গ্রামীণ সিম বাংলাদেশে তুমি নেটওয়ার্ক পাইতেছো, সেম সিম দিয়ে যদি তুমি বাহিরের দেশেও নেটওয়ার্ক পাও, ওইটাকে বলা হয় রুমিং। সহজ কথায় বুঝা গেছে, সহজ কথায় এটাকেও বলা হয় রুমিং। এই যে খেয়াল করো এখানে দেওয়া আছে যে যে মোবাইলটা ব্যবহার করা হচ্ছে সেটার কভারেজ এরিয়ার বাইরে গিয়েও, কভারেজ এরিয়া যতটুকু, কভারেজ এরিয়া মানে এটা যতটুকু কভার করছে, এই কভারেজ এরিয়ার বাইরে গিয়েও তুমি যদি অনবরত ডেটা সার্ভিস পাও সেটাকে বলা হয় রোমিং, সেটাকে বলা হয় রোমিং। আচ্ছা দেন বলছে উৎস ও গন্তব্যে ব্যবহৃত একই যন্ত্রটা বিপরীতধর্মী কাজ করে, এটা বুঝো, আশা করি বুঝতে পারবা। কি বলছে, বলছে উৎস ও গন্তব্যে ব্যবহৃত মানে কি, সেন্ডার, সেন্ডার মানে যেখান থেকে পাঠাবে, এবং গন্তব্য আমি যদি বলি রিসিভার, আমি যদি বলি রিসিভার, সেন্ডার ও রিসিভার, সেন্ডার আর রিসিভার দুই জায়গাতেই যে ডিভাইস, একই ডিভাইস ব্যবহার করা হয়, একই ডিভাইস ব্যবহার করা হয় যেটা বিপরীতধর্মী কাজ করবে। বিপরীতধর্মী কাজ করবে বলতে ধরো অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে, আবার ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তর করবে, সহজ ভাষায় এটা অ্যানালগ থেকে ডিজিটাল, ডিজিটাল টু অ্যানালগ, সহজ ভাষায়। তার মানে বিপরীতধর্মী এই কাজটা যে করে সেটাকে কি বলা হয়, মডেম। আমার স্লাইডের মধ্যে যারা আমার ফাইনাল রিভিশন ব্যাচ 3.0 কোর্সের স্টুডেন্ট আছো, আমি কিন্তু মনে আছে বলছিলাম যে মডেম একটা মডুলেশন আর একটা ডিমডুলেশন ঘটায়, ঠিক আছে, ক্লিয়ার? ভাই কিসের সাউন্ড নাকি হইতেছে? ক্লিয়ার? এ হামজা ভাই কিসের সাউন্ড হইতেছে দেখেন, ভাই কিসের সাউন্ড নাকি হইতেছে? এ হামজা ভাই কিসের সাউন্ড হইতেছে দেখেন। আমি ক্লাস নিতে আসলেই রে ভাই দুনিয়ার যত সমস্যা আছে সব আসে। আমি ক্লাস নিতে আসলেই রে ভাই দুনিয়ার যত সমস্যা আছে সব আসে। আমি ক্লাস নিতে আসলেই রে ভাই দুনিয়ার যত সমস্যা আছে সব আসে। হইতেছে একটা সাউন্ড নাই, আপনার ফোনেরটা এবার ভালো আসছিল। ওহ জাহিদ ভাই, পাভেল ভাইয়ের সাউন্ড এটা, ছি কি যে বলেন, আমার সাউন্ড আপনি এখান থেকে শুনছেন, চিন্তা করছেন আইসিটির কত সাউন্ড আর বাংলার সাউন্ড, আমি তো ওই মুন্নাফের মোর পাশের পাশে থেকে শুনতে পারি না, এটা হচ্ছে আইসিটির সাউন্ড, বুঝছেন মীর জাহিদ রহমান ব্রো, ইটস আইসিটি সাউন্ড।
আচ্ছা, তো চলো, এটা তো দেখো বুঝছোই। বলছে উদ্দীপকের দ্বীপের নেটওয়ার্কটার ধরন কি? দেখি এইটা কারা কারা বলতে পারো, এইটা কারা কারা বলতে পারো একটু দেখি তো, এইটা কারা কারা বলতে পারো বলো দেখি, এইটা কারা কারা বলতে পারো বলো। আমি এইটার উত্তরটা পর্যন্ত অপেক্ষা করব, দেখবো এইটা কারা কারা বলতে পারো, এইটা কারা কারা বলতে পারো, বা বা এইটা কারা কারা বলতে পারো বল দেখি। এখন একজনের সঠিক উত্তর পাইলাম না ব্রো, এই পড়বা। এরে ভাই উত্তর দে রে ভাই। এইটা বোঝানো হয়েছে ওয়াই ম্যাক্স, এই যে এই নেটওয়ার্কটা ব্যাখ্যা করো, এটা বোঝানো হয়েছে ভাইয়া ওয়াই ম্যাক্স। কেন ওয়াই ম্যাক্স, কেন ওয়াই ম্যাক্স খেয়াল করো কি বলছে দেখো, প্রত্যন্ত অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে সাগরের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে যেটা মানে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্কিং সিস্টেম, এটা হচ্ছে আমাদের কি ওয়াই ম্যাক্স। প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্কিং সিস্টেম এটা হচ্ছে ওয়াই ম্যাক্স। প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্কিং সিস্টেম, প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্কিং সিস্টেম এটা কি ওয়াই ম্যাক্স। তারপরে ওয়াই ম্যাক্স নিয়ে হচ্ছে যত কিছু হাবিজাবি আছে লিখে দিবা। তারপর বলছে দ্বীপের যে নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত মাধ্যম ও দ্বীপের সহিত ভূপৃষ্ঠের। আচ্ছা খেয়াল করো, দ্বীপের সমস্ত ব্যবসায়ীকে তারবিহীন প্রযুক্তি, কি প্রযুক্তি? তারবিহীন প্রযুক্তি মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু ভূপৃষ্ঠের সাথে উক্ত নেটওয়ার্কটা সংযোজিতে ইএমআই প্রভাব মুক্ত ফিজিক্যাল মাধ্যম। ইএমআই প্রভাব মুক্ত ফিজিক্যাল মাধ্যম হচ্ছে ভাইয়া আমাদের তার যুক্ত মাধ্যম, তার যুক্ত মাধ্যম। কি মাধ্যম? তার যুক্ত মাধ্যম। তার মানে তোমাকে বলছে তার বিহীন মাধ্যম আর তার যুক্ত মাধ্যম বা তার মাধ্যম, এই দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা করো। তো আমার স্লাইড চ্যাপ্টার 2 এর যে স্লাইডগুলো আছে ওই স্লাইডের মধ্যে একদম ডিরেক্টলি তারবিহীন মাধ্যম আর তার মাধ্যমের আলোচনা দেওয়া আছে। আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 3.0 স্টুডেন্টরা অলরেডি পাই গেছো। 3.1 এ আমি নেক্সট ক্লাস চ্যাপ্টার সম্ভবত আগামীকালই ক্লাস আছে বা পরশু দিন আমরা চ্যাপ্টার 2 যখন পড়াবো তখন তোমরা দেখবা তারবিহীন আর তার মাধ্যম দুইটার মধ্যে পার্থক্য কি কি। ক্লিয়ার? আচ্ছা চলো সামনের দিকে যাই। আচ্ছা এখন আমরা যাই, চলো চ্যাপ্টার এর ক্ষেত্রে যে এখানে আছে ওয়াই ম্যাক্স, এই যে ওয়াই ম্যাক্স বলা হয়, ওয়াই ম্যাক্স এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপ্যারাবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আচ্ছা তারপরে এখানে হচ্ছে এই যে আমাদের যে ভূপৃষ্ঠের সাথে যোগাযোগ, তার মাধ্যম আর তার বিহীন মাধ্যম, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তুলনামূলক আলোচনা দেওয়া আছে। তার মাধ্যম আর তার বিহীন মাধ্যম স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে তার এই যে তার মাধ্যম এই যে এই প্রত্যেকটাতে কি তুলনামূলক আলোচনা দেওয়া আছে। একটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে হবে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, লাগা স্ক্রিনশট, লাগা 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 স্ক্রিনশট, তাড়াতাড়ি নাও। ডান স্ক্রিনশট ডান। আচ্ছা চলো আমরা এখন চ্যাপ্টার 3 তে একটু যাই। ভাইয়া ক্লাউড কম্পিউটিং কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ক্লাউড কম্পিউটিং। আচ্ছা ভাইয়া এখানে আমাদের চ্যাপ্টার 3 থেকে আমি যদি বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি সেটা কি কি? চোখ বন্ধ করে লজিক গেটগুলো ভালো করে পড়ে ফেলবা, লজিক গেটগুলো ভালো করে A to Z পড়ে ফেলবা। লজিক গেট ভালো করে কি পড়বা? লজিক গেটগুলো ভালো করে পড়বা। কি পড়বা? লজিক গেট, একদম চোখ বন্ধ করে লজিক গেটগুলো পড়ে ফেলবা। তারপরে আমাদের মৌলিক উপপাদ্যগুলো ভালো করে শিখবা। মৌলিক উপপাদ্য কি? মৌলিক উপপাদ্যগুলা একদম ঠোঁটস্থ মুখস্থ, যেন ঠোঁটের ডগায় যেন থাকে। বুঝা গেছে? আচ্ছা তারপরে যদি বলি তোমার এনকোডার, ডিকোডার, হাফ এডার, ফুল এডার, এগুলো একটু দেখবা। এনকোডার,
ডিকোডার, আরেকটা হচ্ছে হাফ এডার, ফুল এডার। আর শুরুর দিকে 2 এর পরিপূরক, শুরুর দিকে 2 এর পরিপূরক। ভাইয়া প্রায় 350-370 প্লাস স্টুডেন্ট আছো, সবার সামনে আমি লাইভ চ্যালেঞ্জ দিতেছি, লাইভ চ্যালেঞ্জ। আমার ক্লাস, আমার চ্যাপ্টার 3 এর ক্লাস, আমি যে আপনার যতগুলা ক্লাস দিব সবগুলা ক্লাস মনোযোগ দিয়ে করার পর প্লাস নিজে নিজে ক্লাস থেকে রেকর্ডেড করে একবার প্র্যাকটিস করার পর চ্যাপ্টার 3 এ আর কারো কোনো সমস্যা থাকবে না। এটা আমি লাইভে ওপেন চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে, লাইভে ওপেন চ্যালেঞ্জ। যারা যারা আমার ক্লাসগুলো করছো তোমরা জানো ভাই যতটা সহজভাবে অধ্যায় 3 আমরা শেষ করি, খুব কম স্যারই তোমাকে এতটা সহজভাবে শেষ করাই দিবে, ঠিক আছে? তো চলো, আশা করি বুঝতে পারছো যে চ্যাপ্টার 3 থেকে আমাদের কিভাবে করতে হবে। চলো এখন আমরা সৃজনশীল প্র্যাকটিস করলে বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করি, তাহলে আমরা বুঝতে পারবো। খেয়াল করো, বলছে এখানে একটা ওয়াই একটা দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা, দেওয়া থাক। বলছে আজকি কি ভাই, আজকি কি জিনিস? আজকে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যেটা একটা আলফা নিউমেরিক কোড। এটা কি? এটা একটা আলফা নিউমেরিক কোড। এটা কি? এটা একটা আলফা নিউমেরিক কোড। ভালো কথা। আচ্ছা, বলছে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব। একদম মাথা খারাপের কাজ কারবার। বিয়োগের কাজ যোগের মাধ্যমে, বিয়োগের কাজ যোগের মাধ্যমে। তার মানে এটা কি বুঝাইছে? এটা বুঝাইছে আমার 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক যে অংশটুকু, এই 2 এর পরিপূরক অংশটা। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, বলছে প্রদত্ত লজিক ফাংশনটার সত্যক সারণী ব্যাখ্যা করো। প্রদত্ত লজিক ফাংশনটার সত্যক সারণী। সত্যক সারণী কি আঁকতে পারবা? সত্যক সারণী আঁকতে পারবা ভাইয়া? সত্যক সারণী আঁকার ক্ষেত্রে টেকনিক আছে, কিন্তু সত্যক সারণী আঁকার ক্ষেত্রে কিন্তু একটা টেকনিক আছে। প্রথম টেকনিক কি? আমার কয়টা সারণী, আমাদের যে সারণী আছে না, ওই যে মেয়েরা যে সারণী পরে সারণী, তো সত্যক সারণীর ক্ষেত্রে তোমার কয়টা সারণী হবে আর এটা কিন্তু তোমাকে বের করে নিতে হবে। বুঝা গেছে কি বলছে? আন্ডারস্ট্যান্ড কি বলছি? যে সত্যক সারণী যখন তোমরা করবা তখন তোমার কয়টা সারণী হবে সেটা তোমাকে ডিটারমাইন করে নিতে হবে। কি করতে হবে? ডিটারমাইন, তোমাকে বের করে নিতে হবে। আবার কিভাবে করব? খেয়াল করো, এখানে যেটা দেওয়া আছে একটু খেয়াল করি তো। আমরা কি দেওয়া আছে? দেওয়া আছে a প্লাস বি, a প্লাস বি প্রাইম, a প্লাস সি। তোমাকে আগে দেখতে হবে এখানে ভেরিয়েবল বা চলক কয়টা আছে। চলক কয়টা আছে? এখানে চলক আছে 3টা। কয়টা চলক আছে? 3টা। কি কি? a b আর c। চলক আছে কয়টা? a b আর c। কয়টা চলক? 3টা। আচ্ছা, তো যেহেতু 3টা চলক হয়, 3টা চলক মানে n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 3 মানে আমার ভেরিয়েবল কয়টা? ভেরিয়েবল কয়টা? 3টা। তার মানে আমার চলক কয়টা? 3টা। এখন তাহলে আমার সারণী কয়টা হবে? তোমরা বলো সারণী কয়টা হবে? সারণী হবে 2 টু দি পাওয়ার n মানে 2 কিউব মানে 8t। বুঝা গেছে? বুঝা গেছে কিনা বলো? তাহলে এই যে তোমরা সারণী বের করে নিবা, মনে রাখবা সত্যক সারণীর ক্ষেত্রে, মনে রাখবা সত্যক সারণীর ক্ষেত্রে সারি ফিক্সড, কলাম ফিক্সড না। কলাম হচ্ছে তোমার যতটা লাগে ততটা তুমি লিখে নিবা। বুঝা গেছে? ক্লিয়ার? 3 চলকের জন্য 8টা। হ্যাঁ, 3 চলকের জন্য 8টা। তো এটার উত্তর করে দেওয়া আছে, জাস্ট দেখাই দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও। এখানে একটু ভুল আছে, এখানে হবে a প্লাস বি প্রাইম প্লাস a প্রাইম সি। এই যে এখানে করে দেওয়া আছে। তোমরা দেখো কয়টা সারি আছে? 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা সারি। দেখছো? আর কলাম তো হচ্ছে তোমার যতটা লাগে, তোমার মতো করে যতটা লাগে। প্রথমে কি ভেরিয়েবলগুলার a b c এর, তারপরে যেহেতু a প্রাইম আর b প্রাইম আছে তো এই জন্য a প্রাইম b প্রাইম,
তারপরে কি a প্লাস বি আছে, এই জন্য a প্লাস বি। তারপর a প্লাস বি প্রাইম আছে, এই জন্য a প্লাস বি প্রাইম। তারপর a প্রাইম প্লাস সি আছে, এই জন্য a প্রাইম প্লাস সি। তারপরে তিনটা একসাথে, তিনটা একসাথে। বুঝা গেছে? ক্লিয়ার? ভাই অ্যাক্টিং এ সেরা রে। না রে ভাই, অ্যাক্টিং এ সেরা হচ্ছে আমাদের বনি ভাই। কি যে অ্যাক্টিং করে রে ভাই, বইতে উঠতে শুইতে নাচতে গাইতে একদম অ্যাক্টিং এ সেরা রে। আচ্ছা ক্লিয়ার? ভয়েসটা মারাত্মক। ছি টিএস তার কি যে বলো না দুষ্টু, ছি দুষ্টু কি বল, ভয়েসটা মারাত্মক, এটা আবার কি ভয়েস মারাত্মক, ছি। আচ্ছা ডান, এটা ডান। আচ্ছা চলো, এখন বলছে y কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়। আচ্ছা মানে কি বলছে? মানে বলছে এই যে y যেটা দেওয়া আছে, এই যে y যেটা দেওয়া আছে, এটা কি করবা? সরলীকরণ করবা, মানে সরল করবা। কি করবা? সরল করবা। তো সরল করার পর দেখা যাবে যে তোমার ইয়াটা ছোট হয়ে গেছে আর কি, সমীকরণটা ছোট হয়ে গেছে। তো চলো আমরা একটু সরল করে দেখি। তো আমরা একটু সরল করে দেখি কি আছে। a প্লাস বি, দেন হচ্ছে a প্লাস বি প্রাইম, দেন a প্রাইম প্লাস সি। এটাই তো যতটুকু আমার মনে পড়ে এটাই। তো সরল করার ক্ষেত্রে আমি মনে আছে তোমাদের বলছিলাম যে সরল করার ক্ষেত্রে আমাকে সবসময় মনে রাখবা তিনটা, মানে দেখতে হবে যে তিনটা নিয়মের মধ্যে কোন নিয়মের মধ্যে পড়ে। প্রথম নিয়ম কমন যায় কিনা, কমন গিয়ে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। দ্বিতীয় নিয়ম যদি কমন না যায় তাহলে গুণ করে টোরে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। আর আরেকটা ছিল ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে? তো এই তিনটা নিয়মের মধ্যে অ্যাপ্লাই করা যায় কিনা। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার কমন যায় না, তাহলে আমি দ্বিতীয় নিয়মে যাব, মানে গুণ করে করে মৌলিক উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা। তো চলো তো আমরা একটু দেখি যে a প্লাস বি এটার সাথে a প্লাস বি প্রাইম একটু গুণ করে দেখি। এটাই তো সমীকরণ ছিল তাই না? a প্লাস বি প্রাইম, হ্যাঁ এটাই সমীকরণ। তাহলে একটু খেয়াল করো তো, a ডট a প্লাস, মানে a কে একবার এটা দিয়ে গুণ দিব, a কে একবার এটা দিয়ে গুণ দিব। a ডট a প্লাস a ডট বি প্রাইম প্লাস b ডট a প্লাস b ডট বি প্রাইম, ঠিক আছে? a ডট a প্লাস a ডট বি প্রাইম প্লাস b ডট a প্লাস b ডট বি প্রাইম, আর এখানে বাকি আছে আমার a প্রাইম প্লাস সি। দেন খেয়াল করো তো, এই যে a ডট a এটাকে কি লেখা যায়? শুধু a লেখা যায়, প্লাস a ডট বি প্রাইম তো আছেই, প্লাস b ডট a তো আছেই, প্লাস b ডট বি প্রাইম কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে b ডট বি প্রাইম যদি 0 হয়ে যায় a প্লাস মুছে যাবে, আর এটা এখানে আছে, এখানে আর এখানে আছে a প্রাইম প্লাস সি। এখন আমি কি করব? এই যে a প্রাইম দিয়ে একবার এটাকে গুণ দিব, এই a প্রাইম দিয়ে এটা কি গুণ, এই a প্রাইম দিয়ে এটা কি গুণ। তারপরে এই যে সি আছে, এই সি দিয়ে এটা কি গুণ, এই সি দিয়ে এটা কি গুণ, এই সি দিয়ে এটা কি গুণ। একদম সহজ ভাষায় যদি বলি আর কি, তাহলে খেয়াল করো তো আমরা কি কি পাই। a ডট a প্রাইম প্লাস a ডট বি প্রাইম, a ডট a প্রাইম ডট বি প্রাইম প্লাস a ডট a প্রাইম ডট বি প্লাস আবার সি দিয়ে যদি গুণ দেই a ডট সি প্লাস a ডট বি প্রাইম ডট সি প্লাস a ডট বি ডট সি। জাস্ট কি করলাম? জাস্ট গুণ দিছি, আর কিছুই করি নাই, শুধু গুণ দিছি। আচ্ছা গুণ দেওয়ার পরে একটু খেয়াল করো তো, এই যে a ডট a প্রাইম মানে কি 0, a ডট a প্রাইম মানে কি 0, a ডট a প্রাইম মানে কি 0। তার মানে আমার এই পুরাটা রাশি কি হয়ে যাবে? এই জায়গায় পুরাটা 0 থাকতেছে কি, এই যে a ডট সি থাকতেছে a ডট সি প্লাস a ডট বি প্রাইম ডট সি প্লাস a ডট বি ডট সি, এটা থাকতেছে। এখন খেয়াল করো তো, এখান থেকে আমার
ঠিক আছে, দেখি না, AC প্লাস ABC প্লাস AB প্রাইম C। হ্যাঁ ঠিক আছে, এখন খেয়াল করতো এই AC আর এই ABC কি আছে, AC প্লাস ABC প্লাস A ডট B প্রাইম C। আচ্ছা, অন্যভাবেও করা যায়, আর এটা কীভাবে করা যায় খেয়াল করো, এই AC যেমন আছে তেমন রেখে দিলাম AC প্লাস এখান থেকে খেয়াল করো তো A আর C কমন যায়, তাহলে A ডট C যদি কমন হয় আমার কি থাকে, B ডট B প্লাস B প্রাইম থাকে। এখন খেয়াল করো তো B প্লাস B প্রাইম মানে কি, B প্লাস B প্রাইম মানে কি 0, তার মানে আমার এটা হয়ে যেতেছে 0, তার মানে আমার থাকতেছে কি, সরি B প্লাস B প্রাইম মানে হচ্ছে 1, B প্লাস B প্রাইম মানে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 1, তাহলে কি থাকে AC প্লাস AC, তার মানে আমার উত্তর আসলে থাকতেছে শুধু AC। তাহলে এইটা হচ্ছে আমার উত্তর সরল করার পর। বুঝা গেছে কিনা এখন একটু বলেন, একটু ঠান্ডা মাথায় দেখো ভাইয়া, একদম সহজ, ঠান্ডা মাথা খালি দেখো কি করলাম, জাস্ট গুণ করছি আর কিছুই করি নাই, এইটার সাথে এটাকে গুণ দিছি, পুরাটাকে গুণ দিছি, আর A প্রাইম প্লাস C যেমন আছে তেমন, দেন জাস্ট উপপাদ্যগুলো আমি অ্যাপ্লাই করছি, করার পর এটার সাথে আবার এটা দিয়ে গুণ দিছি, জাস্ট গুণ দিছি, গুণ দেওয়ার পর দেখা যাইতেছে এই যে A ডট A প্রাইম A ডট A প্রাইম A ডট A প্রাইম এগুলোর জন্য 0 হয়ে গেছে, থাকতেছে এইটা। দেন এইটার থেকে এখান থেকে আমি কি করলাম, জাস্ট এই যে AC আর হচ্ছে ABC, এটা থেকে আমি কি করলাম, এই যে AC কমন নিলাম, নিয়ে আমার থাকতেছে AC। এখন বুঝা গেছে, ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, সরাসরি AC কমন নিলেও চলে, তোমার যেভাবে সুবিধা, উত্তর AC আনতে পারলে তোমার চলে। মাথার উপর দিয়ে কেন যাবে ব্রো? শোনো, তোমাদের মধ্যে অনেকেরই সমস্যা আছে, এখনো সমস্যা আছে ভাই, তোমরা যদি এখনই সাবধান না হও বিপদ আছে ব্রো। এইগুলা ভাইয়া যারা ধরো আমার ক্লাস অন্তত আগে করছে, আমার চ্যাপ্টার 3 এর ক্লাস যারা আগে একবার হইলেও করছে, আমি গ্যারান্টি তারা বলবে ভাইয়া এটা একদম ইজি, তাদের কাছে এটা একদম ইজি, যারা আমার ক্লাস আগে একবার হইলেও করছে। কি এর শেষ? বুঝা গেছে ভাই? তোমাদের অনেকেই শোনো, তোমাদের অনেকেই ভাই, তোমাদের অনেকেরই ভাই চ্যাপ্টার অবস্থা খুবই, ঝড়ের বেগে বুঝাইছি, তুফানের বেগে, ভাই কিছু করার নাই, সময় খুবই স্বল্প। আচ্ছা, এখন খেয়াল করো তো আরেকটা কমন MCQ দেখি, তারপরে আমাদের যে চ্যাপ্টার 4 আর 5, যেহেতু 2 ঘন্টা সময় শেষ করা সম্ভব না, নেক্সট যদি ফ্রি ক্লাস পাই ওখানে শেষ করব। চ্যাপ্টার 3 এর আরেকটা গুরুত্বপূর্ণ সৃজনশীল দেখি, তাহলে আমরা আজকের ক্লাস শেষ করে দিব। কই সৃজনশীলটা, কই প্রশ্ন, কই আচ্ছা এইটা না, ওয়েট, আচ্ছা এই যে এই সৃজনশীলটা একটু খেয়াল করো, পরীক্ষার হলে ভাইয়া এইটা সৃজনশীল মাস্ট 100% একটা বোর্ডে পাবাই। তোমার কি করবে, এরকম একটা লজিক গেট দিয়ে দিবে, বলবে এই লজিক গেটের যে আউটপুট, এই আউটপুট থেকে কি করবা, সরল করো থেকে প্রমাণ করো, বলবে, সরল করো থেকে প্রমাণ করতে বলবে। এই টাইপ যত মানে সৃজনশীল আছে একটু ভাইয়া ভালো করে প্র্যাকটিস করে ফেলবা, ভালো করে। আমাদের যেহেতু সময় খুবই স্বল্প, এই জন্য মানে সব কিছু ধরো শুধু দেখাই দিলে হইতো না, সব যতটুকু পড়াইছি চেষ্টা করছি একদম বুঝাইয়া ডিটেইলসে বলে দেওয়ার জন্য, ঠিক আছে? এই টাইপ যত MCQ আছে, সৃজনশীল আছে, একটু ভালো করে দেখবা। আচ্ছা একটু খেয়াল করো, এটা একটু সলভ করার চেষ্টা করি, যেহেতু আরো 2 মিনিট আছে, 2 মিনিট একটু খেয়াল করো। বলছে চিত্র 1 এর F, এই যে F, এইটার সরলীকৃত মান
সরলীকৃত মান নির্ণয় করতে, এইটার সরলীকৃত মান নির্ণয় করতে বলছে, সরলীকৃত মান নির্ণয় করতে বলছে। সরলীকৃত মান যখন বলবে তখন তোমার কি করতে হবে জানো? কি করতে হবে? এই যে একটু খেয়াল, এটা কি হয় না, বড় হয় না। আচ্ছা, যখন তোমাকে এরকম সরলীকৃত মান বলবে সুন্দর মতো কি করবা, এই যে গেটগুলাতে কোনটা ঢুকতেছে, ওয়েট এখানে মনে হয় করে দেওয়া আছে, এই যে এটা সরলীকৃত মান হবে, এটা সরলীকৃত মান হবে, এই যে এটার উত্তর দেওয়া আছে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো প্রশ্নের, দেন নিজেরা ট্রাই করবা, নিজেরা ট্রাই করবা। এখন আবার তোমাদের যেহেতু ইংলিশ ক্লাস হবে, তো আমি ট্রাই করছিলাম যে 2 ঘন্টার মধ্যে 5টা অধ্যায় ক্লিয়ার করার জন্য। তবে ভাই চাইলে কিন্তু আমি 2 ঘন্টা কেন 1 ঘন্টার মধ্যে 5টা অধ্যায় শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করছি যতটা লাইন পড়াইছি প্রত্যেকটা লাইন তোমাকে বুঝিয়ে বোঝানোর জন্য। তো 3টা অধ্যায় শেষ করতে পারছি, বাকি যে 2টা অধ্যায় আছে এই 2টা অধ্যায় আমরা নেক্সট কোনো ফ্রি ক্লাস আমরা যদি দেই ওই নেক্সট ফ্রি ক্লাসগুলোতে শেষ করব। এছাড়া আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 3.1 কোর্সে কিন্তু একদম A to Z প্রথম থেকে ভাই তোমাদের আইসিটি যতটুকু আমার মনে হইতেছে তোমাদের আইসিটির অবস্থা খুবই ভয়াবহ ভাই, বিশ্বাস করো, ট্রাস্ট মি। আইসিটি পরীক্ষার পরে কান্নাকাটি করে পোলাপাইন বের হয়। আমাদের ধরো ক্লাসগুলায় ধরো তোমরা এখনই দেখো যে আমাদের এখন ক্লাসে স্টুডেন্ট কতজন থাকে, ম্যাক্সিমাম আমি যদি ধরি 1K 1000। তুমি দেখবা ঠিক 25 ব্যাচের পরীক্ষার আগে আমাদের যে ম্যারাথন ক্লাসগুলো হবে ওইগুলোর মধ্যে স্টুডেন্ট সংখ্যা কেমন হবে জানো? 2000, 3000, 4000। এইচএসসি 24 সালে আমার আইসিটি ক্লাসে পরীক্ষার আগের রাতের আইসিটি ক্লাসে স্টুডেন্ট ছিল 7000+ স্টুডেন্ট লাইভ ক্লাস করছে আমার, 7000+। এর মধ্যে থেকে ভাই ট্রাস্ট মি যারা আমার ক্লাসগুলো করছে, বললো না যে ভাই মানে হয়তো মানে আইসা শুধু বলতেছে, ট্রাস্ট মি, বিশ্বাস করো, যারা আমাদের ক্লাসগুলো করছে তারা এসে ফেলছে ভাই সৃজনশীল ফাটাই দিছি, এমসিকিউ কয়েকটা বোর্ডে কঠিন করছে। সত্যি কথা, এমসিকিউ কয়েকটা বোর্ডে কঠিন করছে, হয়তো ভাই আমার A বা A+ A বা A- এর মধ্যে থাকবে। আর যারা পরীক্ষার আগের রাতে শুধুমাত্র বললাম না, বাকি যেই 6000 স্টুডেন্ট পরীক্ষার আগের রাতে শুধু আমার ক্লাস করছে, আইসা ভাই কান্নাকাটি, ভাই আপনার ক্লাসটা যদি আগে পাইতাম, ভাই আইসিটিতে ফেল করবো, ভাই এখন কি করতাম, মানে একদম কান্নাকাটি অবস্থা। আমাকে চাইলে আমি এখনও তোমাদেরকে স্ক্রিনশট দেখাইতে পারবো, আমার কাছে এখনও রেখে দিচ্ছি এগুলা। এই জন্য তোমাদের সাবধান করতেছি ভাইয়া, আইসিটি পরীক্ষা যতটা সহজ মনে করো ততটা সহজ না। আইসিটি তোমাকে যদি প্রশ্ন কঠিন করতে চায় তোমার কান্না করে ছাড়তে পারবে। তুমি যদি বলো হ্যাঁ শেষ করে দিব, মানে ওদেরকে ভাই দেখাইতেছি বলতেছি ভাই যে আইসিটি ইংলিশ ক্লাস চলে আসবে ক্লাসে, এইসব আইসিটি এখনো 400 জন স্টুডেন্ট ক্লাস করতেছি মিয়া, ওরা তো আমার জন্য অপেক্ষা করতেছে আমার ক্লাস আছে একটু পরে। আরে নাটক আপনার ক্লাস 10টায়, সবাই জানে 10টায় আপনার ক্লাস, 10টায় আসবে। তো খেয়াল করো, আইসিটি যদি প্রশ্ন কঠিন করতে চায় এমন প্রশ্ন করতে পারবে যে তুমি নাকানি চুমনি খাইতে বলবা, সব কিছু কিন্তু তোমার সিলেবাসের মধ্যে থাকবে, কিন্তু তাও তুমি বুঝতেই পারবে না যে কোন থেকে প্রশ্ন দিছে। তো এই জন্য সাবধান হয়ে যাও ভাইয়া, আইসিটি কখনো ভুলেও কেউ হেলায় ফেলায় নিও না যে দীক্ষা পাস করে ফেলবো, এমনি পাস করে ফেলবো। আইসিটিতে গ্যারান্টি লিখে রাখো, আমার লাইভটা তুমি রেকর্ড করে রাখো। এই লাইভের মধ্যে এমন অনেক স্টুডেন্ট থাকবা যারা আইসিটি পরীক্ষার পর এসে মেসেজ দিবা, ভাইয়া আপনার ক্লাস করে অনেক উপকার হয়েছি। আবার অনেকেই মেসেজ দিবা যে ভাইয়া আইসিটিতে আমি ফেল করবো, আমার এমসিকিউ এতটা হয়েছে। তো এই জন্য বলতেছি ভাইয়া সাবধান হয়ে যাও, যদি আল্লাহ না করুক ফেল যদি করো, আইসিটির জন্য যদি ফেল করো, হতাশাজনক, খুবই হতাশাজনক। ঠিক আছে, তো আজকের ক্লাস কেমন লাগছে একটা রিভিউ নিয়ে শেষ করে দিব। ফারদিন পাবেল ভাইয়া মেয়ে পড়াইতে সেরা রে। ভাই তুমি ছেলে মানুষ, তুমি কেমনে মেয়েদের কথা জানলা? আমি পড়ে আস্তাগফিরুল্লাহ ওয়ালা কথা ইল্লা বিল্লাহ, এরকম কি আজগুবি কথাবার্তা। ক্লাসটা কেমন লাগছে সবাই একটা রিভিউ দিবা যে পাভেল ভাইয়ার ক্লাস কেমন লাগছে। দেন যদি রিভিউ ভালো হয়, সবাই যদি রিভিউ দাও, তাহলে চ্যাপ্টার 4 আর 5 আমি দরকার হলে ভিডিও করে পোস্ট করে দেবো যে চ্যাপ্টার 4 এর এগুলো ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 5 এর এগুলো ইম্পর্টেন্ট। তবে অবশ্যই রিভিউ পোস্ট করতে হবে যে ভাইয়ার ক্লাস কেমন লাগছে, সবাই। ঠিক আছে।
আচ্ছা, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন তোমাদের ওয়ান অ্যান্ড অনলি দ্য ব্লু বয় বনিয়ামিনের ক্লাস হবে। আল্লাহ হাফেজ।